বৈশাখী টেলিভিশনের নিয়মিত আয়োজন শেভরন বিশ্বময় করোনা অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। এই অনুষ্ঠানে আমরা দেশে বিদেশে করোনা ভাইরাসের সবশেষ আপডেট, সংক্রমণ থেকে মুক্ত থাকতে করণীয়, যারা আক্রান্ত হয়েছেন তাদের চিকিৎসা, আমাদের স্বাস্থ্য খাতের চিত্র এবং আমাদের জীবনযাত্রা ও অর্থনীতিতে করোনা ভাইরাসের প্রভাব, এ সব কিছু নিয়ে আমরা আলোচনা করব। এই আলোচনায় আপনিও যুক্ত হতে পারেন, জানাতে পারেন আপনার কোনো অভিজ্ঞতা অথবা প্রশ্ন করতে পারেন। আমাদের সঙ্গে যারা আলোচক আছেন যুক্ত, তারা আপনাদের প্রশ্নের জবাব দেবেন। আজকের এই আলোচনায় এখন পর্যন্ত যাদেরকে যুক্ত করতে পেরেছি তাদের সঙ্গে প্রথমে পরিচয় করে দিচ্ছি। আমাদের সঙ্গে এই আলোচনায় চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন চট্টগ্রাম বিএম-এর যুগ্ম সম্পাদক ডাক্তার রবিউল করিম। ডাক্তার রবিউল করিম, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন যুক্তরাজ্য লন্ডন থেকে ন্যাশনাল হেলথ সার্ভিসের ডাক্তার আবদুল্লাহ জাকারিয়া। তিনি প্রবাসী বাংলাদেশি চিকিৎসক এবং সেখানে কোভিড-19 আক্রান্তদের চিকিৎসা ব্যবস্থার সঙ্গে জড়িত আছে। তার অভিজ্ঞতা এবং বাংলাদেশের কৌশল সম্পর্কে তার কাছে আমরা শুনব। আমাদের সঙ্গে সিলেট থেকে যুক্ত হয়েছেন সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন। ফরিদ উদ্দিন, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমরা এই আলোচনা শুরু করবার আগে একটু দেখে নিতে চাই আজ আমাদের দেশে এবং সারা বিশ্বে করোনা ভাইরাসের সবশেষ চিত্রটি কেমন ছিল। আজ দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর যে সংবাদ ব্রিফিং করেছে সেখানে বাংলাদেশের যে তথ্য দেওয়া হয়েছে সেই তথ্যগুলো আমি আবারও দর্শকদের জন্য জানাচ্ছি। গত 24 ঘন্টায় অর্থাৎ একদিনে দেশের সর্বোচ্চ কোভিড-19 শনাক্ত হয়েছে 3000-এর বেশি, 3171 জন, এবং এ নিয়ে এখন পর্যন্ত বাংলাদেশে মোট আক্রান্ত মানুষের সংখ্যা 71,675। গেল 24 ঘন্টায় সর্বোচ্চ 45 জনের মৃত্যুর খবর দিয়েছে সরকার এবং এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা 975, প্রায় 1000 ছুঁই। সুস্থ হয়ে ফিরেছেন আরও 777 জন এবং সর্বমোট সুস্থ হওয়া মানুষের সংখ্যা গত 3 মাসে 15,337 জন। গত একদিনে সর্বোচ্চ 15,664 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষার সংখ্যা 4,25,000-এরও বেশি। এই ছিল আমাদের দেশে করোনা ভাইরাস সংক্রমণের চিত্র। সারা বিশ্বের চিত্রটি আপনাদেরকে জানাচ্ছি। এখন পর্যন্ত সারা বিশ্বে মৃত্যুর সংখ্যা 4 লাখ ছাড়িয়েছে বেশ আগেই, 4,09,381 জন। আজ সন্ধ্যা পর্যন্ত আক্রান্ত মানুষের সংখ্যা বিশ্বজুড়ে 72,30,910 জন। এই সুস্থ হয়ে ফিরে গেছেন 35,61,810 জন। বিভিন্ন দেশে হাসপাতালে যারা চিকিৎসাধীন রয়েছেন তাদের মধ্যে জটিল রোগীর সংখ্যা 53,000-এরও বেশি। তবে সুখের বিষয় হলো সুস্থতার হার শতকরা 90% এবং মৃত্যু হার 10%। এই ছিল আমাদের দেশে এবং সারা বিশ্বে করোনা ভাইরাসের সবশেষ চিত্র। আমাদের সঙ্গে যারা আলোচক রয়েছেন, আমি প্রথমে আমাদের ডাক্তার রবিউল করিম, চট্টগ্রাম বিএম-এর যুগ্ম সম্পাদক, আপনার কাছ থেকে আলোচনাটি শুরু করতে চাই। আপনি জানেন যে আজ পর্যন্ত আমাদের যে গত 31শে মে থেকে 15ই জুন পর্যন্ত পরীক্ষামূলকভাবে সব কিছু খুলে দেওয়া হয়েছে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে মানে প্রতিদিনই যে তথ্য দেওয়া হচ্ছে সে অনুযায়ী সংক্রমণ বাড়ছে, মৃত্যু বাড়ছে। এখন সরকার রেড জোন, ইয়েলো জোন এবং গ্রিন জোন, এই জোন ভিত্তিক ভাগ করে দেশকে, এবং রেড জোনের ভিতর যেখানে যেখানে বেশি সংক্রমিত সেসব এলাকা লকডাউন বা অবরুদ্ধ করা বা বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করেছে এবং সেটি কোথাও কোথাও কার্যকর হচ্ছে। ঢাকাতেও কার্যকর আজকে মধ্যরাত থেকে হচ্ছে। আপনার কি মনে হয় আমাদের বর্তমান সংক্রমণের যেই অবস্থায় পৌঁছেছে বাংলাদেশ, তাতে এই এলাকা ভিত্তিক লকডাউন কোনো সুফল দেবে? ডাক্তার রবিউল করিম। জি, ধন্যবাদ। এটা আসলে একদম সরাসরি বলাটা একটু মুশকিল, তবে আপনার কথা ঠিক। যখন লকডাউন তুলে সবকিছু খুলে দেওয়া হলো, এরপর থেকেই বিশেষ করে আমি চট্টগ্রামের কথা বলছি। চট্টগ্রামে সংক্রমণ হার বেড়ে গেছে এবং সারা দেশে আমরা এখন সংক্রমণের শীর্ষে অবস্থান করছি এবং এই শীর্ষ অবস্থা মনে হচ্ছে আরো বেশ কিছুদিন কন্টিনিউ করবে। আমি আজকে আমাদের যেই চট্টগ্রামের যে স্বাস্থ্য ব্যবস্থা, সেই স্বাস্থ্য ব্যবস্থা বর্তমানে প্রায় স্যাচুরেটেড আমি বলবো। আমাদের যেই আইসোলেশন
ওয়ার্ড গুলো আছে বা যে কোভিড ওয়ার্ড গুলো আছে বিভিন্ন হসপিটালে, চট্টগ্রাম মেডিকেল কলেজ, চট্টগ্রাম জেনারেল হাসপাতাল, বিআইটিআইডি হসপিটাল, চট্টগ্রাম ফিল্ড হসপিটাল, রেলওয়ে হসপিটাল এবং হলি ক্রিসেন্ট হসপিটাল। এই হসপিটালগুলোতে আপনার আজকে প্রায় 243 জন আপনার রোগী ভর্তি আছে এবং বেশি চাপ হচ্ছে রোগীর যেটা আইসোলেশন ওয়ার্ড মেডিকেল কলেজের, সেখানে 68 আসনের বিপরীতে 90 জন রোগী ভর্তি আছে আজকে। আর যেটা রেড জোন আমরা বলি, যেটা কোভিড পজিটিভ, সেখানে রোগীর চাপ আজকে কিছুটা কম, সেখানে 25 জন রোগী ভর্তি আছে। তো এভাবে সংক্রমণ বেড়ে গেছে। আমি যেটা মনে করি যে হয়তো মানুষের আর্থিক দিকটি বিবেচনা করে বা রোজায় অনেক ধরনের অনেকেই জীবিকার অনেকগুলো বিষয় জড়িত। সরকার প্রধানকে তো সব বিষয় আসলে দেখতে হয়, সেটার বিবেচনা করে হয়তো খুলে দেওয়া হয়েছিল, কিন্তু খুলে দেওয়াতে রোগী বেড়েছে, এটা হচ্ছে বাস্তবতা। এবং চট্টগ্রামে এ ধন্যবাদ পর্যন্ত প্রায় ডক্টর করিম, আমি এই প্রসঙ্গে আপনার কাছে একটু জানতে চাই, এই যে পরীক্ষামূলকভাবে খুলে দেওয়া হলো এবং এর ফলে সংক্রমণ বাড়ছে, আপনার দেওয়া তথ্য অনুযায়ী চট্টগ্রামের হাসপাতালগুলোতে রোগীর চাপ বেড়েছে। শুধু চট্টগ্রাম নয়, এই চিত্র ঢাকা এবং সারা দেশেই, বিশেষ করে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, এরপর চট্টগ্রাম, এই 4টি জায়গায়, 4টি জেলাতে হাসপাতালের উপর অনেক চাপ বেড়েছে। আমরা জানি যে গতকাল থেকে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে কোভিড-19 আক্রান্তদের চিকিৎসা শুরু হওয়ার কথা, সেটি কি হয়েছে? জি হয়েছে, আইসিইউ উদ্বোধন হয়েছে, যেটা কোভিড আইসিইউ উদ্বোধন হয়েছে চট্টগ্রাম মা ও শিশুতে। আজকে ইউএসটিসি, যেটা বঙ্গবন্ধু মেমোরিয়াল হসপিটাল, সেটা আজকে উদ্বোধন হয়েছে। সেখানে 100 রোগীর চিকিৎসার ব্যবস্থা আছে। সেটা মূলত আমাদের যে পুলিশ ভাইরা দায়িত্ব পালন করতে গিয়ে আক্রান্ত হচ্ছেন তাদের চিকিৎসার জন্য, সাথে হয়তো সাংবাদিকদের অগ্রাধিকার দেয়া হবে আমি যতটুকু শুনেছি, এবং এরপরেও আসন বাকি থাকলে, সিট খালি থাকলে সাধারণ রোগীদেরকে ভর্তি দেওয়া হবে। এটা হচ্ছে ইউএসটিসির বর্তমান অবস্থা। আর সিটি কর্পোরেশনের উদ্যোগে 250 বেডের একটি আইসোলেশন হসপিটাল, যেটা সিটি কনভেনশন হল, আগ্রাবাদ অ্যাক্সেস রোড, যেটা মাননীয় মেয়র আলহাজ আজম নাসিরউদ্দিনের তত্ত্বাবধানে সিটি কর্পোরেশনের স্বাস্থ্যকর্মীদের দিয়ে পরিচালিত হবে। সেটা আশা করি ইনশাআল্লাহ 15 তারিখে উদ্বোধন হবে। তাহলে ওখানে 250 রোগীর চিকিৎসার ব্যবস্থা হবে। সেটা হচ্ছে আইসোলেশন ওয়ার্ড, কোভিড পজিটিভ রোগীদের জন্য। জি ধন্যবাদ। আমি আসছি আবার। জি ধন্যবাদ ডাক্তার করিম। চট্টগ্রামের প্রসঙ্গে জানবো আপনার কাছে। আমরা একটু সিলেটের চিত্রটি জানতে চাই। সিলেটের পুলিশ সুপার আমাদের সঙ্গে আছেন। চিকিৎসকরা যেমন এই কোভিড-19 মোকাবেলায় সামনের সারি থেকে কাজ করছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও একেবারে সামনে থেকেই কাজ করছেন। তারা হয়তো হাসপাতালের ভেতরে কাজ করেন না, কিন্তু তার বাইরে সবকিছুতে এবং মানুষের সংস্পর্শে তাদের যেতে হয়। জনাব ফরিদ উদ্দিন, সিলেটে আপনাদের পুলিশ বাহিনীর সদস্যদের অবস্থাটা একটু জানতে চাই আপনার কাছে। তারপরে তাদের আপনাদের দায়িত্ব পালনের ক্ষেত্রে এর কি প্রভাব পড়ছে? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে সারা দেশব্যাপী যখন বিভিন্ন জেলা লকডাউন করা হয় সংক্রমণের উপর নির্ভর করে, আমরাও কিন্তু 12ই এপ্রিল আমাদের সিলেট জেলাকে লকডাউন ঘোষণা করেছিলাম এবং তখনই আমরা জেলার যে সমস্ত এন্ট্রি পয়েন্ট আছে সেখানে আমরা নিয়মিত চেকপোস্ট বসিয়ে জনগণের চলাচল নিয়ন্ত্রণ করা এবং যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা, এই দায়িত্বগুলো আমরা অন্যান্য ক্রাইম ওয়ার্কের পাশাপাশি এবং জেলার অভ্যন্তরে বিভিন্ন জায়গায় চেকপোস্টের পাশাপাশি এই সীমান্তবর্তী জায়গাগুলোতে আলাদা করে চেকপোস্ট বসিয়ে আমরা সেই কাজগুলো করে আসছিলাম। তো এই মানুষকে নিয়ন্ত্রণ করতে গিয়ে, যান চলাচল নিয়ন্ত্রণ করতে গিয়ে দুর্ভাগ্যজনকভাবে ইতিমধ্যে আমাদের বেশ কিছু পুলিশ সদস্য এই কোভিড ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আমি যদি শুধু সিলেট জেলা পুলিশের কথা বলি, এখানে আমাদের জেলা পুলিশের প্রায় 90 জন সদস্য এবং এখানে আপনি জানেন যে মেট্রোপলিটন পুলিশ আছে, মেট্রোপলিটন পুলিশের 34 জন, সব মিলিয়ে 124 জন শুধু সিলেট জেলার মধ্যে পুলিশ আক্রান্ত আছেন। পাশাপাশি অন্যান্য বিভাগীয় শহর, মানে সিলেটের বিভাগের আওতাধীন অন্যান্য জেলা যেমন হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ, সেখানেও কিছু পুলিশ সদস্য ইতিমধ্যে আক্রান্ত হয়েছেন, তবে অনেকেই সুস্থ হচ্ছেন। আমরা এটা দেখেছি পরীক্ষামূলক ভাবে
সিলেট জেলা পুলিশের মধ্যে প্রথম আমার যে সংক্রমণ সেটা হয় বিশ্বনাথ থানায়। বিশ্বনাথ থানায় একটা থানায় আমার প্রায় 30 জনের বেশি পুলিশ সদস্য আক্রান্ত হয়। আমরা এটা অনুসন্ধান করলাম আমাদের পুলিশ সদস্যরা কোথায় গিয়ে আক্রান্ত হলো। আমরা দেখলাম যে তারা এই জেলা পুলিশের সদস্যরা চেকপোস্টে গিয়ে প্রথম এই আক্রান্তের শিকার হয়েছেন এবং সেখানে থেকে তারা যখন থানায় কাজ করতে এসছেন তখন তারা অন্যান্য সহকর্মীদেরকে সংক্রামিত করে ফেলেছেন। আপনি জানেন যে থানা পুলিশ তাদের যে সীমিত গণ্ডির মধ্যে থাকে, একটা ব্যারাকের মধ্যে 30-40 জন পুলিশ সদস্য থাকে। আউটডোরে কাজ করে এসে পুলিশ সদস্যরা আবার থানায় বসে কিন্তু তাদের যে সমস্ত ফাইলিং ওয়ার্ক বা মামলা তদন্তের যে সমস্ত কার্যক্রম সেগুলো কিন্তু থানায় বসে সহকর্মীদের সাথে অনেক সময় করতে হয়। সেই জায়গাটায় আমরা দেখেছি যে পুলিশ সদস্যরা যেমন আপনার একটা টয়লেট ইউজ করে, 8-10 জন পুলিশ সদস্য একটা টয়লেট ইউজ করে বা একই বাথরুম ইউজ করে। আর এই কোভিড ভাইরাসের সবচেয়ে একটা লক্ষণীয় বিষয় আমাদের ডাক্তার সাহেবরা আছেন এখানে বলবেন। আমাদের দেশে কিন্তু অনেকেই আছেন যারা হয়তো একদিন জ্বর আসছেন অথবা একদিন একটু সর্দি হয়েছেন, একদিন একটু কাশি হয়েছেন, এরপরে কিন্তু অনেকে ভালো হয়ে গেছেন। এখন একজন পুলিশ সদস্য সে হয়তো একদিন তার জ্বর আসছে, সে এটা কিছুই মনে করে নাই, হঠাৎ করে পরের দিন থেকে সে সুস্থ। এখন এই সুস্থ লোকটাই কিন্তু ঘুরে ঘুরে অন্যদেরকে সংক্রামিত করে ফেলেছেন। এটা আমার একটা অবজারভেশন। তো আমি এই মুহূর্তে আমাদের জেলা পুলিশের যে সমস্ত সদস্যরা আছেন তাদেরকে আমরা সিলেট জেলা, আমাদের জেলা পুলিশ লাইনে সিলেট বিভাগীয় পুলিশ একটা হাসপাতাল আছে, সেখানে আমরা আমাদের সমস্ত পুলিশ সদস্যদেরকে আমরা চিকিৎসা দিচ্ছি। ইতিমধ্যে আমাদের প্রায় 40 জনের অধিক পুলিশ সদস্য ইতিমধ্যে সুস্থ হয়েছেন। বাকি পুলিশ সদস্যদেরকে আমরা যাদেরকে পরিস্থিতি অনুযায়ী কেউ যদি কোয়ারেন্টাইনে বাসায় থাকার মতো হয় বা কেউ যদি আলাদা স্কুলে কোয়ারেন্টাইনে থাকার মতো হয়, আমরা ওখানে থেকে তাদেরকে নিবিড়ভাবে পরিচর্যা করে আসছি। আমার জেলা পুলিশের মধ্যে সর্বশেষ আমরা 31 তারিখে কিছু স্যাম্পল দিয়েছিলাম, সেগুলো পর্যন্ত পজিটিভ আসছে। 31 তারিখের পর থেকে এই পর্যন্ত আমরা সংক্রমণটা অনেক কমিয়ে নিয়ে আসছি। আমরা প্রত্যেকটা থানায় যে সমস্ত তার মানে জনাব ফরিদউদ্দিন, তার মানে কি এখন চেকপোস্ট বা এই যে আউটডোর এই ডিউটি গুলো কমিয়ে দিয়েছেন, এজন্য সংক্রমণ কমেছে, না অন্য কোনো কৌশল নিয়েছেন যার ফলে আপনার বাহিনীর সদস্যদের সংক্রমণ কমলো? না, আমরা আমাদের নিয়মিত যে চেকপোস্ট সেগুলো অব্যাহত আছে, বাট পুলিশ সদস্যদেরকে আরো একটু ডিসেন্ট্রালাইজ করা। আমরা প্রত্যেকটা থানার পুলিশ সদস্যদেরকে একটা স্কুলের মধ্যে আলাদা করে শিফট করে ফেলছি। স্কুলে একটা থানা পুলিশের অর্ধেক ফোর্সকে আলাদা করে একটা অপারেশনাল ইউনিটের মতো আমাদের পুলিশ হেডকোয়ার্টার থেকে একটা এসওপি দেওয়া হয়েছে। সেই এসওপি অনুসারে বিকল্পভাবে যেন থানা পুলিশ আক্রান্ত হলে বিকল্পভাবে যেন আমরা তাদেরকে থানা মানুষজনকে সেবা দিতে পারি। পাশাপাশি থানার মধ্যেও যেন একটু স্পেস দেওয়া যায়, মিনিমাম 6 ফিট দূরত্বে পুলিশ সদস্যদেরকে রাখা যায়, যেখানে তাদের বাসস্থান এবং যেখানে একটা টয়লেট অনেকে ইউজ করতে পারে সেখানে যেন কম সংখ্যক সদস্য ব্যবহার করেন। মানে সোশ্যাল ডিসটেন্সটা মেনটেন করার জন্য আমরা আলাদা করে ফেলছি একটা ইউনিটকে। এতে করে আমাদের স্বাস্থ্য সুরক্ষা যেমন হয়েছে, তেমনি ভাবে আমরা আমাদের পুলিশ সদস্যদেরকে, আপনাকে একটু বলি, আমরা স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দেওয়ার পাশাপাশি তাদের স্বাস্থ্যকে ইমপ্রুভ করার জন্য আমরা বেশ কিছু কাজ করেছি। সেটা হলো আমরা ভিটামিন জিঙ্ক দিয়েছি, ভিটামিন ডি খাইয়েছি, তারপরে আপনার আমরা তাদেরকে একটা আমরা হোমিওপ্যাথিক একটা ঔষধ খাওয়াইয়েছি সেটা। তারপরে আমরা এর মধ্যে আমাদের ইভারমেকটিন ভ্যাকসিন করে একটা ঔষধ, এটাও আমাদের সমস্ত পুলিশ সদস্যদের খাওয়াইছি। পাশাপাশি আমরা ভিটামিন সি সমৃদ্ধ খাবার দাবার আমরা আমাদের পুলিশ সদস্যকে বেশি দিচ্ছি, সো দ্যাট তাদের মধ্যে একটা রেজিস্ট্যান্স তৈরি হয় এই করোনা ভাইরাসকে মোকাবেলা করার জন্য। সেটার জন্য আমার মনে হচ্ছে এইটু একটু কাজ করছে বলে আমার কাছে মনে হচ্ছে। এই যে ঔষধগুলোর কথা বললেন, এগুলো যে আপনার সদস্যদের পুলিশ বাহিনীর সদস্যদের দিয়েছেন, এটি কি চিকিৎসকের পরামর্শ দিয়েছেন আপনারা? জি, আমরা চিকিৎসকের পরামর্শ নিয়ে, এটা আমাদের কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল থেকে আমরা গাইডলাইন নিয়েছি। সেন্ট্রালি আমাদের পুলিশ সদস্যদেরকে এটা খাওয়ানোর জন্য আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে নির্দেশ আসছিল। আমরা সেই হোমিওপ্যাথিক ওষুধটা প্রথম খাওয়াই, তারপরে ইভারমেকটিন মানে ওই যে ভ্যাকসিমকোর একটা ওষুধ স্ক্যাবো, আবার আইভেরা 6 বা আইভেরা 12, এই ওষুধটা খাওয়ানো যায়। ডাক্তারদের পরামর্শ আমরা নিয়েছিলাম, তারা আমাদেরকে সাজেস্ট করেছেন যে আপনারা খাওয়াতে পারেন। তা আমরা এই পর্যন্ত খাওয়াইছি, সব পুলিশ সদস্য ইতিমধ্যে এটা খেয়ে ফেলছেন। আমরা নেগেটিভ কোনো প্রতিক্রিয়া এখনো পর্যন্ত কোনো পুলিশ সদস্যদেরকে দেখি নাই। সুতরাং আমার কাছে মনে হচ্ছে এটা হয়তো আমাদেরকে টু সাম এক্সটেন্ট গিভ সাম রিলিফ। আচ্ছা, ধন্যবাদ ফরিদউদ্দিন। আমরা সুযোগ পেলে আপনার কাছে আবার আসবো। আমাদের সঙ্গে শুরু থেকেই যুক্ত আছেন
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হেলথ সার্ভিসের কাজ করা প্রবাসী বাংলাদেশি ডাক্তার আব্দুল্লাহ জাকারিয়া। আব্দুল্লাহ জাকারিয়া, আপনি বাংলাদেশের পরিস্থিতির উপরও নজর রাখছেন, দেখছেন এবং এখন যে আলোচনাটি হচ্ছিল সে আলোচনাও নিশ্চয়ই শুনেছেন যে বাংলাদেশ সরকার এখন সবকিছু খুলে দেওয়ার পর এলাকা ভিত্তিক লকডাউন করার কৌশল নিয়েছে, যেটি ঢাকা শহরে আজ মধ্যরাত থেকে কার্যকর হচ্ছে এবং ঢাকার বাইরে কয়েকটি জেলায় গত পরশু থেকে কার্যকর হয়েছে। বাংলাদেশে সংক্রমণের বর্তমান যে চিত্র, যে ঊর্ধ্বগতি, যে গ্রাফটি উপরের দিকেই যাচ্ছে, মৃত্যু বাড়ছে। সে অবস্থায় বাংলাদেশ সরকার COVID-19 মোকাবেলার যে কৌশলটি নিয়েছে, আপনার কাছে কি মনে হয় ন্যাশনাল হেলথ সার্ভিসের কাজের অভিজ্ঞতা থেকে বাংলাদেশের এই কৌশল কি ঠিকঠাক এগুচ্ছে? ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে দর্শকদেরকেও ধন্যবাদ অনুষ্ঠান দেখার জন্য। একটা কারেকশন হচ্ছে যুক্তরাষ্ট্র জি, নয়, দুঃখিত, জাস্ট আমি যুক্তরাজ্য। ইউকে। আচ্ছা, যুক্তরাজ্যে কিন্তু স্বাস্থ্য ব্যবস্থা একটা ডিভলভড ফর্মে আছে। তার মানে এখানে ৪ টা দেশ। তো ৪ টা দেশ মিলে যুক্তরাজ্য, ইংল্যান্ড, স্কটল্যান্ড, নর্দার্ন আয়ারল্যান্ড আর ওয়েলস। তো ৪ টা দেশের আলাদা, আলাদা স্বাস্থ্য ব্যবস্থা। তো শুরুতে আমি বলব বাংলাদেশের সাথে কিন্তু কাকতালীয়ভাবে একটা আমাদের দেশের মিল রয়েছে। এইজন্যে যে আমাদের এখানেও এই করোনা ভাইরাসকে ১ম দিকে কিন্তু ধরে নেয়া হয়েছিল যে এটা হয়তো এই দেশে আসবে না। কারণ বিগত যে অভিজ্ঞতা ছিল SARS এবং আপনি জানেন যে সোয়াইন ফ্লু যে এপিডেমিক ছিল সেটাতে আসলে যুক্তরাজ্য তেমনভাবে আক্রান্ত হয়নি। হলেও মৃত্যুহার খুবই কম ছিল। তো ১ম দিকে যারা নীতি নির্ধারণী তে থাকেন বা আমাদের যারা পলিসি মেকিং এ থাকেন তারা অতটা সেভাবে কিন্তু নজর দেননি। তো যেটা হয় ১ম দিকে যেহেতু আমরা ভুল করে ফেলেছি এবং যুক্তরাজ্য কিন্তু বেশ কয়েকটা, আমি ওই ভুলগুলো এখানে শেয়ার করব যে ভুল থেকে শেখা। আসলে এখানে বেশ কিছু ভুল হয়েছে যার জন্যে এখানকার যে মৃত্যুর সংখ্যা, মৃত্যু হার সারা পৃথিবীর মধ্যে কিন্তু ২য় আ যুক্তরাষ্ট্রের পরেই। আর যদি পার মিলিয়নও হিসাব করেন, পার মিলিয়নে কতগুলা মানুষ মারা গেল, সেই হিসাবে চিন্তা করলেও ২য় স্থান দখল করেছে বেলজিয়ামের পরেই যুক্তরাজ্য। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে মৃত্যু হার অনেক বেশি হলো কেন সেটার বিশ্লেষণ হয়তো পুরোপুরি যদি আমরা যাই সেরকম আমাদের দেশের সাথে একদম সম্পূর্ণ মেলানো যাবে না। কিন্তু যে জিনিসটা আপনি উল্লেখ করলেন যে জোন ভিত্তিক যে আলোচনা, রেড জোন, ইয়েলো জোন এবং এই যে জোন ভিত্তিক কেন করছেন? এটা আসলে কিন্তু আমাদের এখানকার সাথে একটা মিল রয়েছে। এখানে যেটা করছে সেই উদ্যোগটার নাম দিয়েছে টেস্ট অ্যান্ড ট্রেস। অর্থাৎ রোগী বা মানুষকে যখন আপনি টেস্ট করেন, যদি তার টেস্ট পজিটিভ আসে, অর্থাৎ আপনি যদি ভাইরাস তার মধ্যে থাকে তাহলে কিন্তু সেই ব্যক্তির সংস্পর্শে যারা থাকবেন তার আশেপাশে কলিগস অথবা বন্ধু অথবা তাদের আত্মীয়স্বজন তাদেরকে আইসোলেশন এ রাখা। এখন আপনি আইসোলেশন এ কিভাবে রাখবেন? যেমন যুক্তরাজ্যে ২ ধরনের প্রক্রিয়া শুরু হয়েছে। একটা হচ্ছে এখানে মানুষকে ট্রেস করার জন্য ২৫,০০০ এর মতো লোক নিয়োগ দেয়া হয়েছে ন্যাশনাল হেলথ সার্ভিসের আন্ডারে। যারা টেলিফোনের মাধ্যমে যদি পজিটিভ আসে তার আশেপাশে যারা ছিল তাদের নাম ঠিকানা সংগ্রহ করে তাদেরকে ফোন করে নিষেধ করবেন কাজে যেতে বা তাদের নিজেদেরকে আইসোলেশন এ রাখার জন্য। এ হচ্ছে একটা প্রক্রিয়া। আরেকটা প্রক্রিয়া যেটা ডিজিটাল ওয়ার্ক এর সাথে জড়িত সেটা হচ্ছে এখানে বেশিরভাগ মানুষই স্মার্টফোন ইউজ করেন যাদের ব্লুটুথ রয়েছে এবং ব্লুটুথের মাধ্যমে রেকগনাইজ করা যায় যে তারা গত ১০ দিন বা ১৪ দিন কোন আরো অন্যান্য যে স্মার্টফোন ব্যবহারকারী আছেন তাদের সংস্পর্শে এসছেন এবং এটা ডিজিটালি তাদের পরিচয় না ভেঙে তাদেরকে টেক্সট মেসেজ পাঠানো যায়। এটা একটা সফটওয়্যার ডেভেলপ করেছে এখানে ন্যাশনাল হেলথ সার্ভিস। সেটা এখন প্রক্রিয়াধীন রয়েছে, ট্রায়াল হচ্ছে বিভিন্ন জায়গায় এবং কিছুদিনের মধ্যে সেটা সারা দেশের মানুষের জন্য উন্মুক্ত করা হবে। সেই ২ ভাবে ফোকাসড কোয়ারান্টাইন বা আপনি বলতে পারেন এটা যে সারা দেশের মানুষকে তো সারা জীবনের জন্য লকডাউনে রাখা যাবে না। সেটা বাংলাদেশী বলেন আর যুক্তরাজ্য বলেন, সেটা অর্থনীতির কথা বলেন অথবা স্বাভাবিক প্রক্রিয়ার কথা বলেন। মানুষের এখানকার এই দেশে কিন্তু অনেকের মানসিক সমস্যা দেখা দিচ্ছে বাড়িতে থাকতে। কারণ তাদের কিন্তু ডিপ্রেশন দেখা দিচ্ছে, এংজাইটি দেখা দিচ্ছে এবং অনেক মানুষ ভয়ে সাধারণ যে রোগ বালাই হচ্ছে তার জন্য হাসপাতালে যাওয়া বন্ধ করে দিয়েছে। এইজন্য যে হাসপাতালে গেলে তাদের করোনা ভাইরাস হতে পারে। তো সেটা একটা স্বাভাবিক পরিস্থিতি নয়। তো এই স্বাভাবিক পরিস্থিতি থেকে উত্তরণের জন্য উন্নত দেশগুলো বা ওয়েস্টার্ন কান্ট্রি গুলোতে কিন্তু বিভিন্ন পদক্ষেপ নিয়েছে এবং বাংলাদেশ কিন্তু সঠিক পদক্ষেপ নিয়েছে। আমি বলব যে এই যে জোন ভিত্তিক যে বিষয়টা সেটা কিন্তু আমাদের মাথায় নিতে হবে। যেহেতু আমাদের দেশে লকডাউন বেশিদিন করা যাবে না, অর্থনীতির কারণে হতে পারে অথবা প্র্যাকটিক্যাল কারণে মানুষ কিন্তু হয়তোবা মানবে না একটা সময়ের পরে। সুতরাং আমাদেরকে এমন ব্যবস্থা নিতে হবে যাতে করে করোনা ভাইরাস যেন
সংক্রমণ না হয়, ট্রান্সমিশন না হয়, অর্থাৎ একজন মানুষ থেকে আরেকজন মানুষের মধ্যে যাতে না যায়। তো সেই ব্যারিয়ারটা তৈরি করতে হলে আপনাকে ফোকাসড একটা অ্যাটেম্প নিতে হবে। আরেকটা অ্যাটেম্প হচ্ছে যেগুলো পাবলিক হেলথ অ্যাওয়ারনেস এর জন্য আমরা বারবার সারা আপনাদের মিডিয়াগুলোতে সবসময় বলে যাচ্ছেন যেগুলো, সেটা হচ্ছে যে দূরত্ব বজায় রাখো, মাস্ক ব্যবহার করার একটা ব্যাপার রয়েছে। কাপড়ের মাস্ক ব্যবহার করা যেতে পারে পাবলিকের জন্য। সেখানে মেডিকেল গ্রেড N95 মাস্কের দরকার নাই। মানুষ যদি সাধারণ মাস্ক ব্যবহার করে, তাহলে আমরা যে টিস্যু ব্যবহারের কথা বলি, সবসময় কিন্তু হাঁচি-কাশি দেওয়ার সময় বাংলাদেশে আমরা জানি এবং এই দেশেও সব দেশেই আপনি যে টিস্যু পাবেন সেটা কিন্তু বলা যায় না। সুতরাং কথা বলার সময় মুখ থেকে যে ড্রপলেট বের হয়, সেটাকে যদি আমরা বন্ধ করতে পারি তাহলে ট্রান্সমিশন অনেকখানি কমে যাবে। তো এই ধরনের হাত ধোয়ার একটা ব্যাপার আছে এবং এই ধরনের যে পাবলিক হেলথ অ্যাওয়ারনেস, আমি কিন্তু নতুন কিছু বলছি না। আমি যেগুলো বলছি সেগুলো যদি পালন করা যায়, তাহলে কিন্তু এই সংক্রমণ বা ট্রান্সমিশনের প্রভাবটা কমে যাবে। এবং জোনাল সিস্টেম, আমার হয়তো হসপিটালে একটা জোন সিস্টেম রয়েছে আমি জানি। আর সামাজিকভাবে বা আমাদের কমিউনিটিতে বা পাড়া মহল্লায় যে জোনিং সিস্টেম, সেটাও কিন্তু আ আ কার্যকরী হতে পারে যদি সঠিকভাবে এটাকে এপ্লাই করা যায়। ডাক্তার জাকারিয়া, আপনার কাছে আমি আরেকটি বিষয় একটু জানতে চাইবো একটু পরে। সেটি হলো যে আপনি যে আ এই যে ট্রেস করার কথা বলছেন, যেটা প্রযুক্তির মাধ্যমে ডিজিটালি, এবং জি, আমার ফোনটিতে আমাকে ব্লুটুথ অন রাখতে হবে। জি, সেটা জি। আমার এন্ড এর কাজ। সেটি হুম, আ হুম, ও বা অপর এন্ড থেকে নিয়ন্ত্রণ করার সুযোগ নেই। যদি নাগরিকরা তার ব্লুটুথ ওপেন না রাখেন, সেক্ষেত্রে তাকে তো তার গতিবিধির উপর নজরদারি করা আ কঠিন হবে ১। দ্বিতীয়ত হলো যে যুক্তরাজ্যে এটি ব্যক্তিগত আ স চলাফেরার স্বাধীনতার উপর হস্তক্ষেপ কিনা, ওখানকার আইনটা কি বলে, এই প্রসঙ্গে জানবো। কিন্তু তার হুম। আগে আমি আরেকবার একটু আ বা ফরিদউদ্দিন, পুলিশ সুপার সিলেট, আপনার কাছে আসতে চাই। এই যে আ আপনি বলছিলেন যে এপ্রিল মাসের ১২ তারিখ থেকে আপনারা লকডাউন কার্যকর করেছিলেন স্থানীয়ভাবে। যদিও বাংলাদেশে কিন্তু কখনোই ফরমালি অফিসিয়ালি লকডাউন করা হয়নি। এখন যে পরিকল্পনাটা, সেটাকে সরকারিভাবে বলা হচ্ছে লকডাউন। কারণ লকডাউনের সঙ্গে বাকি নাগরিকদের অনেক কিছু জড়িত। এই নতুন পরিকল্পনায় যদি লকডাউন করার প্রয়োজন হয় আপনার অঞ্চলে, তখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হিসেবে আপনাদের উপর একটা দায়িত্ব বর্তাবে। সেক্ষেত্রে ধরেন একটি নির্দিষ্ট এলাকা লকডাউন করার পরে সেখানে হয়তো COVID-19 আক্রান্তর চেয়ে অনেক সাধারণ নাগরিক থাকবে। তাদের প্রয়োজন অনেক কিছু থাকতে পারে। স্বাস্থ্যকর প্রয়োজন, খাদ্য, আ বাজারঘাট, সেইগুলো কিভাবে মেটানো হবে? এরকম কোন পরিকল্পনা আপনাদের আছে? আপনি বলছিলেন যে এসওপি দিয়েছে পুলিশ সদর দপ্তর থেকে। সেখানে অথবা নতুন করে কোন নির্দেশনা আছে আপনাদের কাছে? ধন্যবাদ আপনাকে। আমার কাছে মনে হয় ডাক্তার আব্দুল্লাহ জাকারিয়া যেটা বলছিলেন, জোন ভিত্তিক এই সময় যে লকডাউন করার বিষয়টা, এটা আমাদের কাছে অত্যন্ত বাস্তবসম্মত মনে হয়। কারণ আমরা যখন সেন্ট্রালি সারা দেশের বিভিন্ন জেলাকে সিদ্ধান্তের জন্য বিভিন্ন সেন্ট্রাল সিদ্ধান্তের আওতায় বিভিন্ন জেলাকে যখন লকডাউন ঘোষণা করা হয়, তখন এটা কিন্তু বাস্তবে আমরা ফিল্ডে থেকে দেখেছি এটা কার্যকর কতটা কতটা কষ্টকর। এখানে যতটা প্রাতিষ্ঠানিক কর্মজীবীর চাইতে এখানে অপ্রাতিষ্ঠানিক কর্মে আনরিকগনাইজড সেক্টরে কিন্তু আমাদের প্রচুর সংখ্যক লোকজন নির্ভরশীল। ডে টু ডে যে সমস্ত কর্মজীবী মানুষ আছেন তাদেরকে সত্যিকার অর্থে ঘরে আটকে রাখা এটা খুবই কষ্টকর। মানুষজন কিন্তু প্রতিনিয়ত আমাদেরকে বলে যে ভাই, করোনায় মারা যাওয়ার চাইতে না খেয়ে মারা যাওয়াটা অনেক কষ্টকর। আপনারা আমাদেরকে এই ঝুঁকির মধ্যে ফেলবেন না। আমরা এমন একটা দেশে বাস করছি যেখানে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় কিন্তু আমাদের জনসংখ্যার ঘনত্ব বেশি। এখানে অল্প জায়গায় অনেক বেশি মানুষের মুভমেন্ট হয়। আমরা দেখেছি ছোট্ট একটা এলাকাতেও যদি একটা মার্কেটে যদি প্রত্যেকটা ফ্যামিলি থেকে একটা করে মানুষ বেরিয়ে আসে, তাহলে সেটাও একটা সোশ্যাল গ্যাদারিং এর মতো হয়ে যায়। তো সেই বাস্তবতা নিয়ে সরকারকে কিন্তু অর্থনীতির চাকা সচল রেখে মানুষকে কিন্তু সুরক্ষা দেওয়ার চেষ্টা সরকার করে যাচ্ছেন। তো আপনি যেটা বলছিলেন সেই রকম কোনো যদি জোন ভিত্তিক করা হয় সেটার জন্য আমাদের কোনো কর্মসূচি আছে কিনা। আমরা বলতে চাই যে আমাদের এই পরিস্থিতিটা আমাদের জেলা ভিত্তিক বা প্রত্যেকটা বিভাগ ভিত্তিক যে পর্যালোচনা, এটা বিভাগীয় একটা আইন শৃঙ্খলা কমিটি বা এই সময়ে এই কোভিড ভাইরাস সংক্রমণের জন্য একটা সমন্বয় কমিটি আছে, প্রত্যেক এলাকাতে আছে। তারপরে সেন্ট্রাল মনিটরিং কমিটিতে আছে নেই। উনারা আমাদের প্রত্যেক জেলার তথ্য উপাত্ত প্রতিনিয়ত পর্যালোচনা করছেন। ন্যাশনালি যদি উনাদের কাছে মনে হয় যে সিলেট জেলা বা সিলেট বিভাগকে উনারা রেড জোনে উনাদের ক্রাইটেরিয়ার মধ্যে পড়বেন, তখন উনারা আমাদেরকে নির্দেশনা দিলে এটা আমরা প্রস্তুত আছি। আমরা স্থানীয় পর্যায়ে সেটা
বাস্তবায়ন করার জন্য। এর মধ্যে আপনাকে বলি, আমরা কিন্তু প্রতিনিয়ত পর্যালোচনা করছি। এই মুহূর্তে আমাকে যদি বলেন, আমার সিলেট জেলা পুলিশের আওতাধীন 11টা থানার মধ্যে আমি গত পরশুদিন আমরা অ্যানালাইসিস করে এটা আমাদের সিলেট জেলা এসপি সিলেটের ফেসবুক পেজে আমরা কিন্তু এটা দিয়ে দিয়েছি। সেটা কি? সেটা হচ্ছে যে আমাদের 11টা উপজেলার মধ্যে আমাদের গোলাপগঞ্জ, তারপরে জকিগঞ্জ, কানাইঘাট, জৈন্তাপুরকে আমরা দেখেছি এখানে সংক্রমণ বেশি, এবং কোথায় কোন এলাকাতে সংক্রমণ বেশি সেটাও আমরা আইডেন্টিফাই করেছি। করে ওই এলাকার জনপ্রতিনিধিদের সাথে নিয়ে আমরা ইতিমধ্যে কাজ করছি। ওই এলাকার ব্যবসায়িক প্রতিনিধি, সামাজিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি যারা আছেন, উপজেলা প্রশাসন এবং থানা প্রশাসন, আমরা যৌথভাবে মাঠে নেমেছি। সেই জায়গাগুলোতে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করে মানুষকে সচেতন করে আরো একটু বেশি যেন ওখানে অ্যাগ্রেসিভলি আমরা দুইটা জিনিস চাচ্ছি, মানুষকে সচেতন করতে হবে, আর যারা এর মধ্যে আইন মানবেন না, যারা স্বাস্থ্যবিধি মানবেন না, তাদের বিরুদ্ধে প্রয়োজনের ক্ষেত্রে আইন প্রয়োগ করতে হবে। এই জায়গাটা আমরা করছি। যদি সরকার সেখানে আলাদা করে রেড জোন ঘোষণা করে হয়, তাহলে জনপ্রতিনিধিদের নিয়ে তাদেরকে খাদ্য সরবরাহ করা আমাদের জন্য এটা একটা বিরাট চ্যালেঞ্জ হবে। বাট জনপ্রতিনিধিরা নিশ্চয়ই এখানে এগিয়ে আসবেন, তাদেরকে সম্পৃক্ত করে জেলা প্রশাসনের উদ্যোগে আমরা খাদ্য দেওয়াটা সেটা একটা কঠিন বিষয়, সেটা জানি না এখনো কিভাবে হবে। বাট স্বাস্থ্য সুরক্ষার জন্য বা ওই অঞ্চলে বেশি করে ট্রিটমেন্ট, যে সমস্ত লোকজন সংক্রমিত হচ্ছে ওই এলাকায় আরো বেশি করে টেস্টের আওতায় নিয়ে এসে যারা ইনফেক্টেড আছেন। জনাব ফরিদউদ্দিন, আরেকটি জিনিস, আজকে সিলেট মহানগরীতে সিলেটের মেয়র একটি পদক্ষেপ নিয়েছেন, দুটি বড় শপিং সেন্টার মার্কেট আগামী 1 সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এটি কেন করা হয়েছে? জি, আপনাকে ধন্যবাদ। এটা কিন্তু আমাদের ওই সেই স্ট্র্যাটেজির একটা অংশ। আমরা কিন্তু ওই হটস্পট গুলা স্থানীয়ভাবে আমরা নির্ধারণ করছি যে কোন এলাকাতে সংক্রমণ বেশি হচ্ছে। আমরা দেখেছি যে সদরের মধ্যে আমাদের সংক্রমণটা বেশি, সেজন্য মেয়র মহোদয় নিজ উদ্যোগে নিয়ে এই কাজটা করছেন যে এখানে মানুষজনের সংক্রমণটা যেন মানুষজনের গতিবিধিটা নিয়ন্ত্রণ করাই হলো মূল উদ্দেশ্য। আপনি জানেন যে গত ঈদেও কিন্তু সরকার কিন্তু একটা নির্দেশনা দিয়েছিলেন সব মার্কেট খুলতে পারবেন, বাট এখানে সিলেটের মানুষ তারা অত্যন্ত বলবো আমি সচেতন। ওনারা ওই সময় ব্যবসায়িক প্রতিনিধি সবাই মিলে কিন্তু সিলেটের সমস্ত মার্কেট গুলো ওপেন করেন নাই, বড় বড় মার্কেট গুলো একটা ওপেন হতে দেন নাই। একেবারে ফুটপাথ রিলেটেড কিছু দোকানপাট খোলা ছিল যেটা নিম্ন আয়ের মানুষের জন্য। হাসান মার্কেট বলে ওই একটা মার্কেট খোলা ছিল, বাট অন্য মার্কেট গুলো সবই বন্ধ ছিল। এখন যেহেতু সংক্রমণটা আবার একটু বেড়ে যাচ্ছে, সেজন্য মেয়র মহোদয় উদ্যোগটা নিয়েছেন। এবং একই সাথে আপনি বলতে চাই, আজকে সমস্ত উপজেলায়, সিলেট জেলার 13টা উপজেলা আছে, 13টা উপজেলায় একসাথে ম্যাজিস্ট্রেট নেমেছেন, সেখানে পুলিশ সাথে ছিলেন। প্রত্যেকটা উপজেলায় কিন্তু আমরা যেখানে যেখানে আইন প্রয়োগ করা দরকার সেখানে আইন প্রয়োগ করেছি, সেখানে যানবাহনের বিরুদ্ধে জরিমানা করেছি। মানুষ যারা অযথা বেরিয়ে আসছে আমরা মোবাইল কোর্ট পরিচালনা আইন প্রয়োগ করার কার্যক্রমে ভাটা পড়েনি, সেটি। ধন্যবাদ জনাব ফরিদউদ্দিন, পুলিশ সুপার সিলেট। একজন দর্শক আছেন আমাদের সঙ্গে টেলিফোনে। দর্শক কে আছেন আমাদের সঙ্গে? আপনার পরিচয় দিয়ে আপনার প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, প্রশ্ন করেন, কি নাম? আমি দীপা ইসলাম বলছিলাম টাঙ্গাইল থেকে। জি দীপা ইসলাম, আপনার প্রশ্ন। আমার প্রশ্নটা হচ্ছে, আমাদের যে টেস্টটা করানো হচ্ছে 14,000 এরকম, আমাদের এই টেস্টের পরিমাণ থেকে আরো বাড়ানো যেতে পারে না? সেক্ষেত্রে আমাদের কিট যদি সংকট থেকে থাকে, আমাদের তো বিভিন্ন প্রণোদনা আছে, বিভিন্ন তহবিল আছে, এটা থেকে কি আমরা এই ব্যয়টা করতে পারি না? আমাদের পরীক্ষার পরিমাণ থেকে বাড়াতে পারি না? আরেকটা কথা হচ্ছে, আমাদের যে রোগীগুলা শনাক্ত হচ্ছে, যদি পর্যাপ্ত হাসপাতালে আমরা জায়গা দিতে না পারি, আমাদের তো অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে, সেগুলোতেও তো আমরা কাজে লাগাতে পারি। জি ধন্যবাদ দীপা ইসলাম, আমাদের সঙ্গে থাকুন। আমাদের এই আলোচনা একটি বিরতির সময় হয়েছে, আমরা বিরতিতে যাব, আপনার প্রশ্নের জবাব দেবেন। বিরতির পর আমাদের সঙ্গে যুক্ত হবেন স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক আয়েশা আক্তার। আমি তার কাছে প্রশ্ন রাখবো, আপনার প্রশ্ন, আপনি থাকুন আমাদের সঙ্গে। এবং আমাদের বাকি আলোচক যারা রয়েছেন যুক্তরাজ্য থেকে, চট্টগ্রাম থেকে, সিলেট থেকে, আপনাদের কাছেও হয়তো আবারও ফিরবো বিরতির পরে। প্রিয় দর্শক, আমরা ফিরছি ছোট্ট একটা বিরতির পর, আমাদের সঙ্গেই থাকুন। শেভরন বিশ্বময় করোনা অনুষ্ঠানে আরও একবার স্বাগত। বিরতির পরে এই পর্বে আলোচনার আমাদের সঙ্গে
যোগ দিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক আয়েশা আক্তার। আয়েশা আক্তার, আপনাকে স্বাগত জানাচ্ছি। আলোচনাটি এই পর্বে আপনাকে দিয়েই শুরু করতে চাই। বিরতির আগে একজন দর্শক প্রশ্ন করেছিলেন যে এখন পর্যন্ত দেশে করোনা ভাইরাসের টেস্ট যে করা হচ্ছে সেটির পরিমাণ 15,000-এর কাছাকাছি, 15,000-এর মধ্যে। এই পরীক্ষার পরিমাণ আরও বাড়ানো যায় কিনা সেটি জানতে চেয়েছিলেন। এর সঙ্গে আমি একটু যুক্ত করতে চাই, সেটি হলো যে এখনও এই আলোচনা আমরা আগে করেছি, এই মার্চ এপ্রিল মে জুড়েই করেছি। সেটি হলো যে নমুনা দেওয়ার পর এর ফলাফল পেতে অনেক লম্বা সময় লাগছে। আমাদের সঙ্গে আজকেও সিলেট থেকে যুক্ত হয়েছেন সিলেটের এসপি ফরিদ উদ্দিন। তিনি বলেছেন যে তার সেখানে এক পুলিশ সদস্য 31 তারিখে নমুনা দিয়েছেন, আজকে 9 তারিখ, এখনও ফলাফলের অপেক্ষায় আছেন। এর এই 9 দিন যদি অপেক্ষায় থাকতে হয় তাহলে সে রোগীর কী অবস্থা? দুটি জিনিস, একটি হলো পরীক্ষার পরিমাণ বাড়াতে আপনাদের আর কি পরিকল্পনা আছে, দ্বিতীয়ত হলো এই যে ফলাফল পেতে এত বিলম্ব কেন? ধন্যবাদ। শুরুতে বলি যে আমরা অলরেডি 56টা কিন্তু আমাদের ল্যাব আছে ঢাকা এবং ঢাকার বাইরে, এবং সাথে কিন্তু আমরা ব্র্যাকের বুথ আছে, জেকোজির বুথ আছে, এবং আরো কিন্তু আমরা বিভিন্ন জেলায় যাতে বুথ বসানো যায় সেই চেষ্টা আমরা করছি। সাথে চিটাগাং এ কিন্তু আমাদের বুথ বসানো আছে। তো যেহেতু আমরা অলরেডি 15,000 এর উপরে স্যাম্পল কালেকশন করছি, এবং আমরা সামনের দিকে কিন্তু ডেইলি আপনারা দেখবেন গতকালকে ছিল 55, আজকে 56, একটার পর একটা কিন্তু ল্যাব আমরা বাড়িয়ে যাচ্ছি। সেক্ষেত্রে আসলে চাইলে রাতারাতি অনেকগুলো ল্যাব একসাথে বাড়ানো যায় না। ল্যাবের বায়োসেফটি সবকিছু মেইনটেইন করে কাজটা করতে হয়। সেই অনুযায়ী আমরা কিন্তু ল্যাবটা বাড়াচ্ছি, বুথটা বাড়াচ্ছি, স্যাম্পলটা কালেকশন করার চেষ্টা করছি। আসলে এগুলো স্যাম্পল করলে তো 100% কখনোই কোনো টেস্টে কিন্তু অ্যাকুরেট হয় না। ওখানে লেখাই কিন্তু থাকে সার্টিফিকেটের মধ্যে যে প্লিজ কোরিড উইথ দ্য ক্লিনিক্যাল সিম্পটম। অবশ্যই পেশেন্টের হলো যে ক্লিনিক্যাল সিম্পটমটা দেখে ট্রিটমেন্টটা শুরু করা উচিত। যখন পেশেন্ট একটা সন্দেহজনক মনে হচ্ছে যে কোভিড এর মতো, তার ট্রিটমেন্টটা আগে থেকেই শুরু করতে হবে। সেটা যদি আপনি আ পজিটিভ আসতে একটু দেরি হয়, অবশ্যই হাসপাতালে গেলে আমাদের ডেডিকেটেড হাসপাতাল গুলো আছে ঢাকার মধ্যে, ঢাকার বাইরে সব জায়গায় আছে। তার ট্রিটমেন্টটা কিন্তু আগে থেকেই শুরু করা হয়। আর এই যে টেস্টটা পেতে আসলে বিড়ম্বনা হচ্ছে আপনার রেজাল্টটা পেতে। সেক্ষেত্রে আমাদের ওই যেগুলো হলো সফটওয়্যার আছে, সফটওয়্যারের মধ্যে এন্ট্রি করে সাথে, সাথে 24 ঘন্টার মধ্যে চলে আসে। কিন্তু ঢাকার বাইরে গুলো একটু সময় লাগছে। সেটা কিন্তু আমরা নজরদারির মধ্যে রাখছি। যত আর্লি দেওয়া যাচ্ছে। শুরুর দিকে দেখবেন যে ঢাকার মধ্যে আমাদের দেরি হতো ৩ থেকে ৪ দিন। সেটা কিন্তু আমরা 24 ঘন্টার মধ্যে নেওয়ার ব্যবস্থাপনা করছি। কারণ এই আসলে ভাইরাসটা যাতে সব দেশের জন্য একদমই নতুন, এবং এটার কারণে আমাদের এই যে ল্যাবগুলো তৈরি করা, বিভিন্ন কার্যক্রম, অনেক ধরনের কার্যক্রম, আমাদের জনবল সংকট ছিল, সেগুলো কাটানো। আল্টিমেটলি কিন্তু এক পর্যায়ে কিন্তু আমরা এখন অনেকটা কিন্তু সক্ষমতা অর্জন করেছি। এখন এরপরেও যে কিন্তু দেরি 15,000-এর আমাদের। কোটায় হচ্ছে, এটা আপনাদের লক্ষ্যমাত্রা কি? কত হাজারে নিতে চান প্রতি 24 ঘন্টায় আমরা একদিনে? চাচ্ছি আরো করব। যেহেতু WHO থেকে বলা হয়েছে টেস্ট সে কারণে যত বাড়ানো যায়। ল্যাব যেহেতু আমরা বাড়াচ্ছি, টেস্টের সংখ্যা বাড়াচ্ছি, সক্ষমতা আমরা বাড়াচ্ছি। আমরা রেজাল্টটা চাচ্ছি যে খুব দ্রুত। সেক্ষেত্রে একটা কথা বলব যে আসলে জনগণ স্বাস্থ্যবিধি তো মানবেই। সাথে যেহেতু সন্দেহজনক যখন মনে হবে, হাসপাতালে যখন যাবে, তখন কিন্তু যেহেতু এই ভাইরাসের এখনো কোনো ভ্যাকসিন আবিষ্কৃত হয়নি, কোনো ডেফিনিট কিন্তু ভাইরাল ড্রাগ আবিষ্কৃত হয়নি। যার ট্রিটমেন্ট সিম্পটোমেটিক, সেটা কিন্তু হাসপাতালে গেলে ট্রিটমেন্টটা কিন্তু আগে থেকেই শুরু করছে। সন্দেহজনক মনে হলে ট্রিটমেন্টটা শুরু করছে। আমরা চেষ্টা করছি যতটুকু সম্ভব যে ২৪ ঘন্টার মধ্যে এই স্যাম্পল রেজাল্টটা দেওয়ার জন্য, এবং স্যাম্পল আরো বেশি কালেকশন করার জন্য। জি, অবশ্যই বায়োসেফটি ধন্যবাদ। মেইনটেইন করে, পেশেন্টের দূরত্বটা মেইনটেইন করে আসলে স্যাম্পলটা নেওয়া উচিত। কারণ যে নেগেটিভ সে যদি টেস্ট করাতে যে পজিটিভ হয়ে যায়, সেটা কিন্তু আরো বেশি ভয়াবহ। সেক্ষেত্রে অবশ্যই যারা সন্দেহজনক মনে হবে তারা যদি ফোনে কথা বলে টেস্টটা করে, তাদের জন্য কিন্তু বেটার হবে। জি, ধন্যবাদ। বা আমরা একটু ডাক্তার রবিউল করিম আপনার কাছে আসতে চাই যে চট্টগ্রামে কি রকম ভাবে এখন পর্যন্ত নমুনা সংগ্রহ করা হচ্ছে এবং সেখানে পরীক্ষার হার কি? কারণ চট্টগ্রাম ঢাকার পরেই চট্টগ্রামের সংক্রমণটা বাড়ছে। আপনার আপনার আলোচনা শুনবো, তবে একজন দর্শক আছেন, সেই দর্শকের ফোনটি নিয়ে আপনার কাছে আসছি। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। কে আছেন আমাদের সঙ্গে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্যার, আমি বয়েনঘাট থানা জাফলং পিকনিক সেন্টার থেকে বলছি স্যার। আমি মোহাম্মদ আজিজুল হক স্যার। জি, প্রশ্ন কি আজিজুল হক? স্যার, প্রশ্নটা হচ্ছে সিলেট একটা মেডিকেল থেকে ৭৫,০০০ টাকা বিল আছে। মানে সাধারণ গরিব মানুষ যদি করোনা রোগে আক্রান্ত হয় স্যার, এতগুলা টাকা যদি ২ লাখ ৩ লাখ টাকা বিল যদি আসে, তারা কিভাবে পরিশোধ করবো? এখন তো তাদের ইনকাম নাই স্যার। জি, আজিজুল হক, ধন্যবাদ। আমাদের সঙ্গে থাকুন, আলোচকরা আছেন, তারা আপনার প্রশ্নের জবাব দেবেন। ডাক্তার রবিউল করিম,
একটু হলো যে পরীক্ষার পরিমাণ চট্টগ্রামে কি হচ্ছে এবং সেখানে মানুষ সব পরীক্ষা এই নমুনা কোভিড-19 মানে করোনার নমুনা দিতে গিয়ে সহজে দিতে পারছেন কিনা, যেটি আয়েশা আক্তার বললেন যে চট্টগ্রামে বাড়ানো হয়েছে বুথের সংখ্যাও। আর সেখানে সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালের চিকিৎসার চিত্রটি কি, সেটিও জানতে চাই আপনার কাছে। জি, ধন্যবাদ। চট্টগ্রামে এই কোভিড-19 এর টেস্ট হচ্ছে আপনারা জানেন ৩ জায়গাতে। একটা হচ্ছে চট্টগ্রাম মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগে, দ্বিতীয়ত হচ্ছে বিআইটিআইডি যেটা ফুলতারহাটে, আর চিটাগাং গভর্নমেন্ট ভেটেরিনারি ইউনিভার্সিটি ওখানে। এই ৩ জায়গাতে টেস্ট হয়, ল্যাব আছে এবং স্যাম্পল কালেকশন হয় আপনার জেনারেল হসপিটালে, বিআইটিআইডি তে এবং চিটাগাং মেডিকেল কলেজে, এবং শহরে কিছু স্যাম্পল কালেকশন বুথ আছে যেটা ব্র্যাকের সহায়তায় স্থাপিত হয়েছে, ব্র্যাক এবং সিটি কর্পোরেশনের সহায়তায়। চিটাগাং মেডিকেল কলেজে আছে 4টা বুথ, এর মধ্যে 2টা বুথ আউট পেশেন্টের জন্য আউটডোরে বসানো আছে। একটা বুথ এখন ডেডিকেট করা হয়েছে ফর হেলথ ওয়ার্কার্স, কারণ ডাক্তাররা যদি কোনো একটা কোভিড পজিটিভ পেশেন্টের চিকিৎসা করে, তার যদি সন্দেহ হয় টেস্ট করতে চায়, সে তো দায়িত্ব পালনের মধ্যে আছে, তার মধ্যে কোনো সিমটমও নাই, তো তাকে দ্রুত যাতে সে স্যাম্পলটা দিয়ে আবার দায়িত্বে ফিরে আসতে পারে, সেজন্য একজন নার্স বা একজন টেকনিশিয়ান একটা বুথ মেডিকেল কলেজে রাখা হয়েছে হেলথ ওয়ার্কারদের জন্য। আর ইনডোর পেশেন্ট যারা ভর্তি আছে তারা নেগেটিভ হচ্ছে কিনা সেজন্য আবার টেস্ট করতে হয়, সেজন্য একটা বুথ। এরকম 4টা বুথ চিটাগাং মেডিকেল কলেজে, জেনারেল হসপিটালে একটা বুথ চালু আছে এবং বিআইটিআইডি তে একটি বুথ চালু আছে। আর বিভিন্ন উপজেলাতেও স্যাম্পল কালেকশন করা হয়। এই স্যাম্পল গুলো 3টা ল্যাবে ভাগ করে দেওয়া হয়েছে। 3টা ল্যাবে এই যে স্যাম্পল, ডাক্তার করিম, এই যে স্যাম্পল কালেকশন বুথ, এগুলো কি যথেষ্ট আপনার মনে হয় যে চট্টগ্রামের মানে মানুষের তুলনায়, চট্টগ্রামে যে জনসংখ্যা, সেই জনসংখ্যার তুলনায় এই স্যাম্পল কালেকশন বুথ আরো করা উচিত? জনসংখ্যার তুলনায় যথেষ্ট আমি বলবো না, জনসংখ্যার তুলনায় আরো বাড়ানো যায়, কারণ এখনো পেশেন্টকে অনেক লম্বা লাইনে পড়তে হয় বুথ দেওয়ার জন্য, স্যাম্পল দেওয়ার জন্য, এবং সেগুলো বাড়ানোর প্রক্রিয়াও চলতেছে। কিন্তু সমস্যা হচ্ছে যে আমি স্যাম্পল কালেক্ট করে আমি যে পরীক্ষাটা হবে, সে পরীক্ষার ওখানেও একটা লম্বা জট লেগে গেছে। যেমন বর্তমান ল্যাবগুলোর ক্যাপাসিটি হচ্ছে 550 থেকে 600 টেস্ট করা যায় 3টা ল্যাবে, কিন্তু যেই পরিমাণ স্যাম্পল কালেকশন হচ্ছে এর মধ্যে প্রায় 3 সহস্রাধিক স্যাম্পল আপনার পেন্ডিং হয়ে আছে, মানে তারা কিউতে আছে। তো আজকে আমি সিভিল সার্জনের সাথে কথা বললাম, উনি বললেন যে এই 3000 স্যাম্পল এর থেকে ঢাকায় পাঠানো হবে, তারা অলরেডি কথা বলেছেন যে ঢাকা থেকে টেস্ট করিয়ে আনার জন্য, আর তাহলে কিছুটা জট কমবে। কিন্তু আমার ক্যাপাসিটিতে হচ্ছে 550 থেকে 600, এর বেশি আমি স্যাম্পল নিলে তো ওই যেটা বললেন স্যাম্পল নেওয়ার পর অনেক দিন লেগে যায় রেজাল্ট দিতে, সেটা একটা সমস্যা। আচ্ছা, ডাক্তার করিম, এই প্রসঙ্গে জি ধন্যবাদ। ডাক্তার করিম, মানুষের তুলনায় বুথের সংখ্যা কম। জি ডাক্তার করিম, শুধু বুথের সংখ্যা বাড়ালেই হবে না, পরীক্ষাগার ল্যাবের সংখ্যা বাড়াতে হবে, কারণ ওই 3টি ল্যাবে যে বলছেন যে 550 থেকে 600 পরীক্ষা করতে পারে প্রতি 24 ঘন্টা প্রতিদিন, কিন্তু 3500-এর বেশি নমুনা চলে আসছে প্রতিদিন এখনই। এই প্রসঙ্গে আমরা একটু যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসের অভিজ্ঞতা জানতে চাই। সেখানে কাজ করেছেন এবং এখনো করছেন প্রবাসী বাংলাদেশি ডাক্তার আব্দুল্লাহ জাকারিয়া আমাদের সঙ্গে আছেন। আব্দুল্লাহ জাকারিয়া, যুক্তরাজ্য তো উন্নত দেশ, তাদের সঙ্গে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার তুলনা হয় না, তারপরও সেখানে কিভাবে এই নমুনাগুলো পরীক্ষা করা হয়েছে এবং আমরা সেই অভিজ্ঞতার আলোকে বাংলাদেশে কিভাবে পরীক্ষা বাড়াতে পারি এবং দ্রুত ফলাফল পেতে পারে মানুষ? ধন্যবাদ আপনাকে। হুবহু হয়তো কম্পেয়ার করা যাবে না, কিন্তু কনসেপ্টটা কিন্তু অনেকটা এরকম যে আপনি যদি টেস্ট না করেন, যদি আমরা টেস্ট করা বাদ দিয়ে দেই, তাহলে কি হবে? আমাদের কাছে কোনো ডেটা নাই, আপনি জানবেন না যে আপনাদের রোগ আছে কি নাই। ইপিডেমিওলজি আমার সাবজেক্ট না, কিন্তু আমরা জানি যে ইপিডেমিওলজির ভাষায় এটাকে বলে প্রিভ্যালেন্স, অর্থাৎ কেমন নতুন ডেইলি কতটা নতুন রোগী হচ্ছে এবং টোটাল রোগীর সংখ্যা কতটুকু। তো WHO কিন্তু গাইডেন্স দিয়েছে, প্রত্যেক দেশের জন্য গাইডেন্স দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু সেটা সব দেশের পক্ষে কিন্তু মিট করা সম্ভব হয়নি। আপনি যদি যুক্তরাজ্যের কথা চিন্তা করেন, যুক্তরাজ্য কিন্তু প্রথম দিকে সেটা মিট করে নাই। এখানে পলিটিক্যাল
উইল থাকতে হবে, মানুষের ইচ্ছা থাকতে হবে এটা করার জন্য। যদিও এখানে পয়সা ছিল কিন্তু করে নাই ১ম দিকে। পরে যখন জনগণের চাপে এবং মিডিয়া চাপে এবং বিভিন্নভাবে দেখা গেল অনেক রোগী মারা যাচ্ছে, তখন দেখা গেল যে টেস্ট তো করতেই হবে। আপনি যদি একটি সাধারণ আমি আপনাকে কম্পেয়ার করি, জার্মানি আমাদের পাশের দেশ। লোক সংখ্যা 82 মিলিয়ন বা ৮ কোটি ২০ লাখের মতো। তার থেকে আমাদের এখানে জনসংখ্যা কিছু কম। আমাদের 66-67 মিলিয়নের মতো। তো ওখানে মৃত্যু হওয়ার সবচেয়ে কম ইউরোপের মধ্যে, সবচেয়ে কম। এর কারণ হিসাবে দেখা গেছে retrospectively পিছনে মানে বলে না মানুষ যে hindsight খুব ভালো। পিছনে হয়ে গেছে এখন আমরা পর্যালোচনা করে বের করতে পারি। দেখা গেছে এটা হওয়ার পেছনে মূল কারণ হচ্ছে তারা টেস্ট করেছে। লক্ষ টেস্ট করেছে। এর কারণ হচ্ছে তাদের টেস্টিং ফ্যাসিলিটিস ছিল। ব্রিটেনে যেটা গত ১০-১২ বছরে ২০০৮ সালের অর্থনৈতিক বিপর্যয়ের পরে স্বাস্থ্য খাতে বিনিয়োগ অনেক কম ছিল। যার জন্য টেস্টিং ফ্যাসিলিটি যেগুলো পাবলিক হেলথ ল্যাবরেটরিজ গুলো কম ছিল, যার জন্য তারা করতে পারেনি। সরকার সাদাসিধা সামনে দাঁড়িয়ে সবার কাছে এটা ওপেনলি বলেছে। দিস ইজ দ্য ডিফারেন্স। বলেছে ভাই আমাদের এখানে টেস্টিং ফ্যাসিলিটিস নাই, এজন্য করতে পারি নাই। ক্ষমা চেয়েছে যে এটা পারি নাই আমরা। জার্মানি করেছে লক্ষ টেস্ট। প্রথম দিকে ২, ৪, ৫,০০০, ১০,০০০ টেস্ট করত। এখন প্রতিদিন ২৪ ঘন্টায় ইউকে তে ২ লক্ষ টেস্ট ফ্যাসিলিটিস আছে এভরি ডে। তো সেইটা কিন্তু সম্ভব হয়েছে তারা গত ২ মাসে অসম্ভব পরিশ্রম করেছে। সারা পৃথিবীর মানুষ বা এই দেশের মানুষকে যারা এন্টারপ্রেনিউর, প্রাইভেট সেক্টর, গভর্নমেন্ট সেক্টর, ইউনিভার্সিটি ল্যাব এবং অন্যান্য যে সমস্ত আ স্বাস্থ্য আম আ স্বাস্থ্য সার্ভিস যারা দিয়ে থাকে, সরকারের বাইরেও অনেক কিন্তু প্রতিষ্ঠান আছে। এখানেও প্রাইভেট সেক্টর আছে, ইউনিভার্সিটি রিসার্চ ল্যাবরেটরিজ আছে। তো তাদেরকে আহ্বান করেছে যে তোমরা আমাদেরকে কিভাবে হেল্প করতে পারো। যত টাকা লাগে আমরা দিব কিন্তু ওই ফ্যাসিলিটিস বাড়াতে হবে। তো সেইভাবে তারা ফ্যাসিলিটিস বাড়িয়েছে। তো না, বাংলাদেশেও তো প্রাইভেট সেক্টর রয়েছে, ইউনিভার্সিটি রয়েছে, অনেকগুলো টেকনোলজি ইউনিভার্সিটি রয়েছে। তারা কেউ এগিয়ে এসেছে নিজে থেকেই। এর মধ্যে দুঃখজনক হলো যে ঢাকা ইউনিভার্সিটির ল্যাব একটা তারা নিজ উদ্যোগে শুরু করেছিল। স্বাস্থ্য অধিদপ্তর তারা সেখানে বন্ধ করে দিয়েছে সেই পরীক্ষা। তাদের অভিযোগ হলো স্বাস্থ্য অধিদপ্তর থেকে বা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে তারা যথাযথ আ সহযোগিতা পায়নি এবং সহযোগিতা না পাওয়ার কারণে সেটি বন্ধ করতে হয়েছে। সে প্রসঙ্গে হয়তো আলোচনার সুযোগ পেলে আলোচনা কিন্তু নিয়ে আসবো। এখানে আর একটা একজন কথা দর্শক হয়তো যুক্ত হয়েছেন। আমি আচ্ছা, দর্শকের আচ্ছা, ঠিক ফোনটি আছে। নিয়ে আবার আসছি আপনার কাছে জাকারিয়া। শিওর। প্রিয় হুম। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। প্রশ্ন করুন। কে জি, কে আছেন আমাদের সঙ্গে? আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি 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 মোহাম্মদ শরীফুল আলম। জি, শরীফুল আলম, প্রশ্ন। প্রশ্ন হলো কি যে আমাদের তো দোকানপাট তো ওই যে এখন বন্ধ, যে কিস্তির জন্য আসতেছে, কিস্তিগুলা কি বন্ধ করা যায় না? জনাব শরীফুল আলম আমাদের সঙ্গে থাকুন, আপনার জবাব দেবেন। ডাক্তার জাকারিয়া, আপনি যে আলোচনা করছিলেন, আমাদের যুক্তরাজ্যের তুলনায় বাংলাদেশের পরীক্ষার সক্ষমতা অনেক 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 কম। এখন পর্যন্ত আমি যদি ভুল না করে থাকি আয়েশা আপা, যে ৫৮টি ল্যাবে বোধহয় আমাদের এখন পরীক্ষা চলছে, ৫৬টি ল্যাবে পরীক্ষা চলছে। এবং আপনি অভিজ্ঞতা শুনলেন চট্টগ্রামের, সেখানে ৫.৫ থেকে ৬০০ প্রতি ২৪ ঘন্টায় করা সম্ভব, কিন্তু ৩,৫০০ নমুনা সংগ্রহ হচ্ছে। এই যে জট, সেক্ষেত্রে আমরা কিভাবে এই পরীক্ষা বাড়াতে পারি? এখানে আপনার সাজেশন কি? সরকারের নজরদারি যে বিষয়টা, যে টপিকটা আপনি তুলে আনলেন, সেটার নাম হচ্ছে ভ্যালিডিটি অফ দ্য টেস্ট। অর্থাৎ আমরা পঙ্গপালের মতো মানুষ টেস্ট করা শুরু করে দিল অলিতে গলিতে, আর আমরা টেস্ট করতে দিলাম। সেটা কিন্তু সরকারের জন্য একটা বিপর্যয় ডেকে আনবে আমাদের দেশের জন্য। কারণ হচ্ছে এই যে টেস্ট যদি সবাই করতে যায়, সেটার একটা ভ্যালিডিটি অবশ্যই চেক করা উচিত। সেটা তো ঠিক আছে। যদি ঢাকা বিশ্ববিদ্যালয় তাদের ভ্যালিডিটি টেস্টে ফেল করে, তাহলে তো অবশ্যই করা উচিত না। কিন্তু আপনাদের জেনে রাখা ভালো যে টেস্ট অবশ্যই করা উচিত। কিন্তু টেস্ট কিন্তু সবকিছু না। ব্রিটেনে যে টেস্টগুলো করা হচ্ছে বর্তমানে, গত কয়েকদিনের ফিগার যেটা আসছে, যে এখানে একদম গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট যদি আপনি করেন, সেখানেও ৭৫% রোগীর ক্ষেত্রে পজিটিভ আসতে পারে। ২৫% রোগীর ক্ষেত্রে যদি পজিটিভ রাইট। নাও আসে, দেখা গেল টেস্ট করলেন কিন্তু পজিটিভ হলো না, তাতেও কিন্তু সেই রোগীর করোনা ভাইরাস থাকতে পারে। অর্থাৎ যদি টেস্ট নেগেটিভ হয়, তার মানে এই না যে আপনার করোনা ভাইরাস নাই। এর কারণ হচ্ছে বহুবিধ। একটা হচ্ছে যে কখন আপনি টেস্টটা করছেন। যখন ভাইরাস আপনার শরীরে ঢুকলো, তার কত দিনের মাথায় করছেন। এটা একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে যে স্যাম্পলিং যখন আপনি করেন,
নাক থেকে নিচ্ছেন না লাঞ্চ থেকে নিচ্ছেন, ফুসফুস থেকে নিচ্ছেন, কোথা থেকে নিচ্ছেন, যে নিচ্ছে তার ট্রেনিং আছে কিনা, যে মিডিয়াম ব্যবহার করছেন সেটা ঠিক কিনা, যে ল্যাবরেটরিতে কাজ করছেন তার যে মেশিন ব্যবহার করছে তার ভ্যালিডিটি আছে কিনা। তো এখানে অনেকগুলো স্টেপস আছে, সেখানে সরকারের একটা দায়িত্ব কিন্তু রয়েছে এবং সরকার যদি ঢালাওভাবে সবাইকে করতে না দেয় তার জন্য কিন্তু আমি খুব একটা বিরাগ ভাজন না। কিন্তু যেভাবে আপনার ওই টেস্টটা যে বাড়াতে হবে সেই প্রক্রিয়াটা কি সেটা কিন্তু সারা পৃথিবীর মানুষ কিন্তু এই চেষ্টাই করেছে। যেমন ব্রিটেনে আমি আপনাকে একটু আগে বললাম ৩ মাস আগে যেখানে ৫,০০০ টেস্ট হতো এখানে ২ লক্ষ টেস্ট হচ্ছে ডেইলি। সেটা কিভাবে করা সম্ভব? সেটা বিনিয়োগের পাশাপাশি যারা এন্টারপ্রেনিউর আছে, আমাদের দেশে প্রচুর এন্টারপ্রেনিউর আছে। হেলথ সেক্টরে কম কিন্তু অন্যান্য ব্যবসায়িক দিকে অনেক বেশি। তো তাদেরকে যদি বলা যায় ভাই যদি করোনা হয় আপনি কিন্তু বিদেশে গিয়েও রক্ষা পাবেন না। যারা বাংলাদেশে এন্টারপ্রেনিউর তারা কিন্তু চাইলেও অনেক কিছু করতে পারে। আপনার চায়না থেকে টেস্ট কিট আনা হচ্ছে যেগুলো অথেন্টিক টেস্ট কিট যে ভালো যেগুলো। যে এখানে যদি আপনারা আনা যায় এবং প্রাইভেট সেক্টরে যদি কোনো উদ্যোক্তা সেটা করেন তাহলে সরকার সেখানে প্রণোদনা বা সাহায্য সহযোগিতা না, করতে সেটার পারে। জন্য তো ডাক্তার জাকারিয়া, সেটার জন্য তো আমাদের বড় একটি হলো যে ল্যাব থাকতে হবে এবং যারা পরীক্ষা করবেন সেই কর্মী থাকতে হবে। ডাক্তার আয়েশা আক্তার, আমাদের দেশে এই যে বলছেন যে মানে যারা পরীক্ষা করবেন সেই টেকনিশিয়ানের অবস্থা ১, ২ হলো যে কি দিয়ে তাদের প্রশিক্ষণ একটা, আর যে কিট গুলো ব্যবহার করা হচ্ছে সেটিও একটা, কিভাবে তারা সংগ্রহ করছে, কি মাধ্যমে সংগ্রহ করছে। এই সম্পর্কে আপনার কাছে একটু জানতে চাই যে আমাদের শুধুমাত্র বুথ বাড়ালাম, ল্যাব বাড়ালাম, কিন্তু যারা সংগ্রহ করছেন তাদের কি চিত্র? জি, ধন্যবাদ। কারণ শুধু তো ল্যাব আর বুথ বাড়ালে হবে না, সেটা তো মানটাও দেখতে হবে। তো সেই মান নিয়ন্ত্রণ কিন্তু আমাদের আইডিসিআর থেকে করছে, সেই ল্যাবগুলার বুথগুলার মানগুলো। আর সাথে যে কিটগুলো আসছে এবং যা প্রয়োজনীয় সরঞ্জাম সেগুলো কিন্তু আমাদের স্বাস্থ্য অধিদপ্তর থেকে তারপরে যাচ্ছিল সিএমএসডি তে। সেখান থেকে দেখে কিন্তু সবকিছু কিন্তু ওইটাকে টেকনিক্যাল কমিটি যারা আছেন তারা কিন্তু মান নিয়ন্ত্রণ করেই কিন্তু জিনিসটা দিচ্ছেন। আর আমাদের জনবল সংকট তো কিছুটা ছিলই। জানেন যে আপনাদের মেডিকেল টেকনোলজিস্ট এর সামনে নিয়োগের প্রক্রিয়া চলছে। আর যারা করছেন তারা তো অবশ্যই দক্ষ। তারা যে অদক্ষ সেটা বলা যাবে না। তারা আগে থেকে এটা অন্য টেস্টের জন্য তারা টেস্ট করতো, নিজেদের জন্য তারা টেস্ট করতো। এবার মেডিকেল টেকনোলজি যারা আছেন তাদেরকে কিন্তু ভিডিও কনফারেন্স এর মাধ্যমে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষিত জনবলই কিন্তু কাজ করছে। যেটা আমাদের আরো দরকার, যে রিসেন্টলি আমরা ডাক্তারও নিয়েছি, আমরা নার্সও নিয়েছি এবং সামনে আমরা মেডিকেল টেকনোলজিস্ট নিবো। আমরা ল্যাবের সংখ্যা বাড়াচ্ছি। ল্যাবের মান নিয়ন্ত্রণ যদি মেইনটেইন করে করা হয় তারা কিন্তু, এটা বলবো যে আসলে এই রোগের চিকিৎসা যেহেতু আমি যদি ল্যাবে টেস্টও করি তারপরে কিন্তু 100% কিন্তু অ্যাকুরেট না। সেক্ষেত্রে ক্লিনিক্যাল ডায়াগনোসিসটা তো মেইন। যাদের সন্দেহজনক মনে হচ্ছে তাদের শুরুতেই ট্রিটমেন্টটা দেওয়া উচিত, যে তার হচ্ছে করোনা পজিটিভ হতে পারে এই ভেবে সন্দেহজনক সে অনুযায়ী ট্রিটমেন্টটা পেলে কিন্তু রোগীটা ভালো হয়ে যায়। কারণ এই রোগীর ক্ষেত্রে দেখা যাচ্ছে 85% কিন্তু সুস্থ হয়ে বাড়ি ফিরে যায়, আর হার্ট রেটটা বেশি। এটা সব জায়গায় কিন্তু আছে। যারা মৃদু মাঝারি উপসর্গ তারা কিন্তু বাসায় থেকে অবস্থান করছেন, বাসায় ভালো থাকছেন। সামান্য জ্বর হয়তো কাশি বা হচ্ছে। এই ক্ষেত্রে সেগুলো ঠিক দরকার আছে। আপনি সচেতনতা। ডাক্তার এবং আপনি স্বাস্থ্যবিধি মেনে তারা যদি আয়েশা আক্তার আপনি ডাক্তার এবং নার্স নিয়োগের কথা বলেছেন। কিন্তু টেকনিশিয়ান, মেডিকেল টেকনিশিয়ান এর ওটা কিন্তু সংকট প্রক্রিয়াধীন। ওই মেডিকেল টেকনোলজিস্ট যে নিয়ে প্রক্রিয়া সেটা প্রক্রিয়াধীন। সেটা রিসেন্টলি হয়তোবা হয়ে যাবে। কারণ সেটা একটা প্রসেস এর মধ্যে দিয়ে যেতে হচ্ছে। সেই প্রসেসিংটা দ্রুত শুরু হয়ে গেছে এবং এটা শেষও হবে। জি, ধন্যবাদ। আমরা এই আলোচনায় আরেকটি বিরতি নেব। ডাক্তার রবিউল করিম, আপনার কাছে আসবো বিরতির পর। এই আলোচনা চলবে। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে থাকুন। আমরা ফিরছি আরেকটি বিরতির পর। বিরতির পর আরেকবার স্বাগত। শেভরন বিশ্বময় করোনা অনুষ্ঠানে আমরা আলোচনা করছিলাম করোনা ভাইরাসের সংক্রমণ থেকে মুক্ত থাকতে আমাদের করণীয় এবং যারা আক্রান্ত হয়েছেন তাদের চিকিৎসা ব্যবস্থা নিয়ে। আমাদের সঙ্গে অতিথিরা রয়েছেন। সিলেটের এসপি জনাব ফরিদ উদ্দিন তার আলোচনায় একটি প্রসঙ্গে বলেছিলেন যে তার পুলিশ বাহিনীর সদস্যদের বিভিন্ন ধরনের ওষুধ আগেই প্রিভেনশনের মতো একটি ওষুধ খাইয়েছেন। আমি এ প্রসঙ্গে একটু ডাক্তার রবিউল করিম আপনার কাছে আসতে চাই যে আসলে কোভিড-19 আক্রান্তদের চিকিৎসা যে সমস্ত ওষুধ ব্যবহার করা হচ্ছে এখন পর্যন্ত এটার ভ্যাকসিনই আবিষ্কার হয়নি, কিন্তু বিভিন্ন ধরনের ওষুধ, এমনকি হোমিওপ্যাথিক ওষুধও ব্যবহার করা হচ্ছে। চিকিৎসা বিজ্ঞান কি বলে, আপনারা চিকিৎসকরা এই প্রসঙ্গে কি বলেন? কারণ ইতিমধ্যে আমরা দেখেছি যে দোকানগুলোতে মানুষ প্যানিক বায়ের মতো কিছু কিছু ওষুধপত্র কেনা শুরু করেছে। কৃত্রিম সংকটও দেখা দিচ্ছে। খুব ছোট্ট করে যদি বলেন। জি জি জি, ধন্যবাদ।
আপনি যথার্থই বলেছেন যে কোভিড আক্রান্ত রোগীরা আতঙ্কিত হয়ে নানা রকম ঔষধ কিনে ঘরে তারা মজুত করছেন এবং এতে করে ওষুধের দাম বেড়ে যাচ্ছে। সত্যি কথা বলতে কি, এই রোগের আজ পর্যন্ত কোনো কার্যকরী ওষুধ আবিষ্কার হয় নাই এবং ভ্যাকসিন আবিষ্কার হয় নাই। তবে এগুলো গবেষণার মধ্যে আছে। যেটা করতে হবে, কোনো বাসায় যদি একজন রোগীর বা মানুষের জ্বর আসে, প্রথমেই তাকে আতঙ্কিত না হয় তাকে কোনো একটা রুমে আইসোলেশন করে ফেলতে হবে। সে কোভিড হোক না হোক, টেস্ট করতে হবে, ডাক্তার দেখাতে হবে, সেটা চিন্তা না করে আইসোলেশন করে যদি দেখা যায় যে তার কোনো খারাপ লক্ষণ দেখা দিচ্ছে, তখন হাসপাতালের ফ্লু কর্নারে বা নিয়ে আসতে হবে। কোন রকম ঔষধ বাসায়, আমি শুনেছি আমাকে রোগীরা ফোন করেছে যে এই ওষুধ খেয়েছি, খাবো কিনা, আর কয়দিন খাবো। আমি বারবার তাদেরকে বলি যে কিছু লাগবে না, শুধু জ্বরের জন্য প্যারাসিটামল, কাশি থাকলে কাশির কিছু ওষুধ, সর্দি থাকলে সর্দির ওষুধ, এগুলো যদি খান ভালো কথা, অন্য কোনো ওষুধ খাবেন না, খারাপ লাগলে চলে আসবে। এরপরে মজার ব্যাপার হয়েছে, যখন বলা হলো যে অক্সিজেন প্রয়োজন হয় রোগীদের, তখন দেখা যাচ্ছে যে অক্সিজেন সিলিন্ডার মজুত করা শুরু করেছে। রোগী থাকুক না থাকুক, জ্বর থাকুক না থাকুক, বাসা এবং অক্সিজেন সিলিন্ডারের দাম বেড়ে গেছে, এমন একটা অবস্থা। তো আমরা যেটা বলি যে শুধুমাত্র হাসপাতালে ভর্তি রোগীদের আমরা কি দিচ্ছি, মূলত অক্সিজেনটা আমরা স্যাচুরেশন দেখতেছি প্রতিদিন, এবং স্যাচুরেশন কমে গেলে তাকে আমরা অক্সিজেন দিচ্ছি। হ্যাঁ, অক্সিজেন কখনো কখনো কোনো রোগীর অনেক বেশি পরিমাণে অক্সিজেন প্রয়োজন হয়, সেজন্য হাই ফ্লো নেজাল ক্যানুলা বলে একটা বিশেষ যন্ত্র আছে, যে যন্ত্র প্রয়োজন হয়। এটারও এখন আমাদের দেশে একটু ঘাটতি আছে, তবে অচিরে আশা করি সেই ঘাটতি পূরণ হয়ে যাবে। যেটা আমাদের ডক্টর জাকারিয়া বলেছেন যে প্রাইভেট সেক্টর এগিয়ে আসছে কিনা, আস্তে আস্তে আমি দেখছি যে এগিয়ে আসছে। যেমন চিটাগাংয়ে কিছু শিল্পপতি অলরেডি এগিয়ে এসেছেন, এবং আপনি আজকের যে আমাদের অনুষ্ঠানের স্পন্সর শেভরন, তারা কোভিড-19 টেস্ট শুরু করবে হয়তো কয়েকদিনের মধ্যেই। তারা আগ্রাবাদের একটি ল্যাবকে আলাদা ডেডিকেটেড করে দিচ্ছে, এবং ইম্পেরিয়াল হসপিটালও এই টেস্ট শুরু করছে। কাজেই আমরা টেস্ট ফ্যাসিলিটি বাড়ার সাথে সাথে মানুষের সচেতনতা যদি আনতে পারি যে আপনি নিজের সুরক্ষা নিজে নিশ্চিত করুন, তাহলে আপনি রক্ষা পাবেন। হাসপাতালে এনে বা অক্সিজেন দিয়ে বা লাইফ সাপোর্টে দিয়ে আসলে এই রোগীকে বাঁচানো যায় না। উন্নত দেশেও যায়নি, আমাদের দেশেও যাবে না। ধন্যবাদ ডাক্তার রবিউল করিম। জনাব ফরিদ উদ্দিন কি আছেন আমাদের সঙ্গে, পুলিশ সুপার সিলেট? এই যে আপনি বলছিলেন যে আপনার পুলিশ বাহিনীর সদস্যদের বিভিন্ন ধরনের ওষুধ খাওয়ানো হয়েছে এবং সেটি করা হয়েছে পুলিশ সদর দপ্তরের এবং পুলিশ কেন্দ্রীয় হাসপাতালের নির্দেশনা মেনেই। সেটি এখন এবং সিলেটে কি এরকম ওষুধ কেনার, যেমন আমরা চট্টগ্রাম, ঢাকা বিভিন্ন জায়গায় দেখেছি যে বিভিন্ন ধরনের ওষুধ কেনার জন্য এক ধরনের মানুষ দোকানগুলোতে ছুটছে এবং কৃত্রিম সংকট তৈরি হচ্ছে। ছোট্ট করে 1 মিনিটে যদি বলেন যে সেখানকার ওষুধের দোকানগুলোর চিত্র কি? না, আপনাকে ধন্যবাদ। সিলেটে মার্কেটে এরকম কোথাও প্রভাব পড়ে নাই। মানুষ হুমড়ি খেয়ে কোথাও ঔষধের দোকানে ঔষধ কিনছে, এরকম কোনো ইনফরমেশন আমাদের কাছে নেই। আমি আপনাকে আগে থেকে যেটা বলছিলাম, সিলেটের মানুষ কম্পারেটিভলি অনেক সচেতন। ঔষধ কেনার জন্য কোথাও কোনো দোকানে ভিড় করছে, এরকম তথ্য উপাত্ত আমাদের কাছে নেই। জি, ধন্যবাদ জনাব ফরিদ উদ্দিন। আমরা একটু এ প্রসঙ্গে আক্রান্তদের চিকিৎসার অভিজ্ঞতা জানতে চাই। ডাক্তার আব্দুল্লাহ জাকারিয়া যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসে কাজ করেন। ডাক্তার জাকারিয়া, যুক্তরাজ্যে যারা আক্রান্ত হয়ে হাসপাতালে গিয়েছেন তাদেরকে সবাইকে তো লক্ষণ ভেদে চিকিৎসা দেওয়া হয়। কি ধরনের চিকিৎসা দেওয়া হয়েছে এবং বাংলাদেশে যেটি করা হচ্ছে, আপনি তো খবর রাখছেন, বাংলাদেশের এই পদ্ধতিগুলো ঠিকঠাক এগোচ্ছে কিনা? ধন্যবাদ আপনাকে। চিকিৎসার ক্ষেত্রে কিন্তু ভাস্ট মেজরিটি, বেশিরভাগ মানুষ কিন্তু বাসায় থেকে চিকিৎসা নেবার জন্য উদ্বুদ্ধ করা হয়। কাদেরকে হাসপাতালে ভর্তি হতে হবে সেই তথ্যটা টেলিফোনের মাধ্যমে একটা কনসালটেশন করা হয়। এখানকার যে ন্যাশনাল হেলথ সার্ভিসের আন্ডারে একটা প্রতিষ্ঠান রয়েছে, তাদেরকে NHS 111 সার্ভিস, 111 সার্ভিস বলে। সেটা যেকোনো মানুষ ফোন করতে পারে তাদেরকে। তারা কিছু প্রশ্ন জিজ্ঞেস করেন। সেই প্রশ্নের উত্তরে যদি দেখা যায় তাকে হাসপাতালে ভর্তি করতে হবে, তাহলে তারা অ্যাম্বুলেন্স পাঠিয়ে দেন এবং হাসপাতালের একটা বিশেষ জায়গায় তাদেরকে নিয়ে যাওয়া হয়। এখন প্রশ্ন হচ্ছে যে 2 ধরনের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় বা 3 ধরনের বলতে পারেন। একটা হচ্ছে প্রথম যাওয়ার পর তাকে টেস্ট করে তার অন্যান্য অক্সিজেন স্যাচুরেশন বা রেসপিরেটরি রেট ইত্যাদি দেখার পর যদি মনে হয় তাকে বাসায় রেখে চিকিৎসা দেওয়া সম্ভব, তাহলে তাকে বাসায় পাঠায় দেওয়া হয়। আর যদি মনে হয় তাকে হাসপাতালে ভর্তি দিতে হবে, তাহলে তাকে ভর্তি দেওয়া হয় এবং ভর্তির পর যে জিনিসটা তৈরি করা হয়েছে সেটা হচ্ছে একটা ক্রাইটেরিয়ার এগেইনস্টে ঠিক করা হয় তাকে আইসিইউতে দেওয়া হবে না তাকে সাধারণ বেডে, সাধারণ ওয়ার্ডে রাখা হবে। তো সেই ক্ষেত্রে কি চিকিৎসা দেওয়া হয়, আসলে আপনারা একটু আগে শুনছিলেন যে সত্যিকার অর্থে স্পেসিফিক কিন্তু কোনো চিকিৎসা নাই।
তো আমি যদি বলি এই ওষুধটা দিলে পরে করোনা ভাইরাসের রোগী ভালো হয়ে যাবে, এটা একটা ডাহা মিথ্যা কথা। তো আসলে কোনো চিকিৎসা নাই। সুতরাং কি চিকিৎসা দেয়া হবে? সেটা হচ্ছে যেহেতু এটা প্রিডমিনেন্টলি বেশি প্রধানত ফুসফুসকে আক্রমণ করে এবং সেখানে অক্সিজেন ট্রান্সফার হওয়ার যে প্রক্রিয়াটা সেটাকে ব্যাহত করে, সেহেতু আর্টিফিশিয়ালি তাকে অক্সিজেন দেওয়া হয়। তো অক্সিজেন কিন্তু একটা ড্রাগ, একটা মেডিসিন। তো সেটা কিন্তু প্রেসক্রাইব করা লাগে যে কতটুকু দিতে হবে এবং সেটাকে পরিমাপ করতে হয় যে এইটুক দিব। একটা রোগীর বিভিন্ন রোগের জন্য বিভিন্ন মাপে দিতে হয়। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় রোগী নিজে সে অক্সিজেন নিতে পারছেন না। তাকে আর্টিফিশিয়ালি যে যন্ত্রটা দিয়ে দেয়া হয় সেটাকে ভেন্টিলেটর বলে। তো এই ভেন্টিলেটর বা আরো অন্যান্য যন্ত্র রয়েছে, আমি সেগুলোর দিকে না যাই। তো চিকিৎসার ক্ষেত্রে কিন্তু সাপোর্টিভ চিকিৎসা দেওয়া হয়। অর্থাৎ সেসব রোগীর ক্ষেত্রে যেহেতু ইনফেকশন হয়, তাতে করে দেখা যায় যে তাদের ফ্লুইড দরকার হচ্ছে, তাদের অ্যান্টিবায়োটিকও দেওয়া হতে পারে, অন্যান্য জিনিস দিতে হবে। তো ডাক্তার জাকারিয়া, আপনার কাছে আপনি একটা প্রসঙ্গ মিস করে গিয়েছি। প্রথমের জি, জি, দিকেই এটি ছিল, জি, সেটি হলো ১ জি, মিনিটে যদি বলেন যে ওখানে জি, আপনি বলেছেন যে এই যে কনট্যাক্ট ট্রেসিং করার জন্য যে একটি সফটওয়্যার ব্যবহার করা হচ্ছে, জি, ডিজিটালি করা হচ্ছে, জি, জি। সেটি কি? ছোট্ট করে যদি বলেন, আচ্ছা, সেই অভিজ্ঞতা এখানে আমরা এখানে প্রয়োগ করতে পারি কিনা বাংলাদেশ? আচ্ছা, সেটা রেপ্লিকেট করা যাবে কিনা সে নিয়ে আমার একটু সন্দেহ আছে। কিন্তু ন্যাশনাল হেলথ সার্ভিসের আন্ডারে একটা অ্যাপ তৈরি করা হয়েছে। সেটাকে বলা হচ্ছে সেটা হচ্ছে প্রত্যেক নাগরিকের মধ্যে যারা বেশিরভাগ মানুষ এখানে স্মার্টফোন ইউজ করেন। সো স্মার্টফোনে সেটা ডাউনলোড করবেন এই অ্যাপটা এবং তারা সম্মতি দেবেন যে তারা যেখানে যাচ্ছেন তাদেরকে ডিটেক্ট করা যাবে। সেই তথ্যটা কিন্তু অ্যানোনামাইজ থাকবে। অর্থাৎ তাদের নাম-ধাম, ঠিকানা, বয়স এগুলো এগুলো অন্যরা কেউ জানবে না। একটা সার্ভারে রাখা হবে। যদি সেই আ ব্যক্তি সেই সম্মতি দেন তাহলে কেবল তাদের এই ইনফরমেশন ব্যবহার করা হবে এবং কেউ যদি তাদের মধ্য থেকে পজিটিভ আসে, অটোমেটিক্যালি তার কাছে এসএমএস যাবে একটা। বলা হবে যে আপনি এই অন্য আরেকজনের মানুষের কাছে ছিলেন যার পজিটিভ হয়েছে, কিন্তু তার নাম, ঠিকানা এগুলো ডিসক্লোজ করা হবে না। কারণ তাহলে এটা একটা লিটিগেশন এর একটা সমস্যা রয়েছে। তো সেক্ষেত্রে বলা হবে আপনি আইসোলেশন এ যান। কারণ আপনার এক্সপোজার হয়েছে। জি, এটা হচ্ছে ধন্যবাদ, সংক্ষেপে। ধন্যবাদ ডাক্তার আব্দুল্লাহ জাকারিয়া। আ আ ডাক্তার আয়েশা আক্তার, একেবারে শেষ সময়ে চলে এসেছি আমরা। আলোচনার শেষ পর্বের ২ মিনিটে। আমরা স্বাস্থ্য অধিদপ্তর এরকম একটি উদ্যোগের কথা শুনেছিলাম একসময় যে ডিজিটালি ট্রেস করার। সে বিষয়ে কোনো অগ্রগতি আছে কিনা? ধন্যবাদ। আমাদের শুরু থেকে কিন্তু কনট্যাক্ট ট্রেসিং টা ছিল, যে ডায়েরি শেয়ার করত। এটা কিন্তু এখনো আছে। প্রত্যেকটা পেশেন্টের অ্যাড্রেস সহ কিন্তু আমাদেরও আছে। আমরা শুধু অ্যাড্রেসটা দিই না, ওনাদের মতো কিন্তু শুধু আমাদের আক্রান্ত এলাকাটা ভিত্তিক দিই। যাতে কোন এলাকাটা আক্রান্ত হচ্ছে সে এলাকাটা লকডাউন করে সেই ভিত্তিতে শুধু আক্রান্ত এলাকাটা দেওয়া, পেশেন্টের নাম, অ্যাড্রেসটা দেওয়া হয় না। পেশেন্টের ভালো স্বার্থের জন্য দেওয়া হয় না। কিন্তু আমরা সেই কনট্যাক্ট ট্রেসিং টা করছি। রিসেন্টলি হলো স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে আইসিটি মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে কিন্তু আরেকটা অ্যাপস ডেভেলপ করেছে, যেটা জোন ভিত্তিক ভাগ করা। সেটা অলরেডি কিন্তু কার্যকর হচ্ছে। তো এইভাবে কিন্তু আমরা বুথেরও কিন্তু একটা অ্যাপস আছে, যেখানে সেটা অলরেডি ওইটাও কাজ চলছে আমরা। সবাই ফোনের মধ্যে সেই অ্যাপসটা ডাউনলোড করে কে টেস্ট করাতে যাচ্ছে, রেজিস্ট্রেশন সহ, নাম, ঠিকানা সহ, সেগুলো কিন্তু আমাদের চলমান প্রক্রিয়ায় কার্যকর চলছে। কিন্তু আমাদের কনট্যাক্ট ট্রেসিং টা কিন্তু আগে ছিল, এখনো চলছে আমাদের। স্বাস্থ্য ব্যবস্থাপনা আমাদের যেসব কার্যক্রমগুলো চলছে, সেটা কিন্তু আমাদের ভিজিবল। সবার কাছে আমরা কিন্তু তুলে ধরছি যে আমরা কি কাজ করছি। সামনের দিকে আমরা কিভাবে আরো কাজটা করব, কিভাবে আসলে সংক্রমণটা কমানো যায়। স্বাস্থ্যবিধি মেইনলি হলো আসলে স্বাস্থ্যবিধি মেনে চলা। প্রত্যেকটা দেশের একই অবস্থা। আসলে এটা যদি প্রতিরোধ করতে হবে আসলে। প্রিভেনশন এর উপরে আর কিছু নাই। সেক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে চলা, মানে মাস্কটা পরা, সামাজিক দূরত্ব মেইনটেইন করা, হাত বারবার সাবান দিয়ে ধোয়া। এগুলো কিন্তু আসল মেইন কথা। এটার জি, উপর চললে অনেক কিন্তু নিজের সুরক্ষা নিজের কাছে, এবং অনেকটা সংক্রমণটা কমে আসবে। জি, অনেক ধন্যবাদ। নিজের সুরক্ষা নিজের কাছেই, যেটি আপনারা সবসময় বলেন, এখন সেই জায়গায় চলে এসেছে। ডাক্তার আয়েশা আক্তার, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ ডাক্তার রবিউল করিম চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন। যুক্তরাজ্য থেকে যুক্ত ছিলেন ডাক্তার আব্দুল্লাহ জাকারিয়া, আপনাকেও ধন্যবাদ, এবং পুলিশ সুপার সিলেট মোহাম্মদ ফরিদ উদ্দিন, আপনাদের প্রত্যেককে ধন্যবাদ আমাদের সঙ্গে এই আলোচনায় যুক্ত থাকবার জন্য, গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেবার জন্য। প্রিয় দর্শক, আপনারা যারা ছিলেন এতক্ষণ আমাদের সঙ্গে এই আলোচনায়, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং করোনা ভাইরাসের সংক্রমণ থেকে মুক্ত থাকতে আপনারা স্বাস্থ্যবিধি, যেগুলো স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে বলা হচ্ছে, সেই স্বাস্থ্য বিধিগুলো মেনে চলুন। করোনা ভাইরাস থেকে মুক্ত থাকুন, নিরাপদে থাকুন। শুভরাত্রি।